কোয়ারেন্টিন রিডিংসে আপনাদের স্বাগত। ষষ্ঠ পর্যায়ে আপনারা শুনছেন গৌর কিশোর ঘোষের উপন্যাস জল পড়ে পাতা নড়ে। উপন্যাসটি পাঠ করেছেন নন্দিনী সরকার এবং শ্রুতিগ্রন্থটি নির্মাণ করেছেন শুক্লা রায়। শুরু হচ্ছে জল পড়ে পাতা নড়ে। আজ ষষ্ঠ পর্ব। পৃষ্ঠা 101, 20 অধ্যায়। এত রোদ্দুরে এতখানি পথ ফেদি বেশ জোরে জোরেই হেঁটে এসেছে, বিশেষ করে গোয়ালা বাড়ির কাছ থেকে। বুনোরা যেদিককার জঙ্গল তোলপাড় করে ফেলেছে। দুম দুম ট্যাম ট্যাম এই একঘেয়ে বাজনাটা আম, কাঁঠাল, বাঁশ, বেত আর নানা রকম আগাছা জঙ্গলের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে কেমন এক রহস্যময়, কেমন এক হিংস্র আবহাওয়া সৃষ্টি করেছে। মৃত্যুর পরোয়ানাই যেন দিকে দিকে ছুটে চলেছে, যেন রটনা করছে, আজ আর নিস্তার নেই। মাঝে মাঝে বনের এদিক ওদিক থেকেই হৈ হৈ চিৎকার ভেসে উঠছে। কখনো কখনো বুনো আশাওড়া গাছ আর মানুষ সমান উঁচু নরম আগাছার বুকে প্রবল বিক্ষোভ জাগিয়ে কারা যেন তীব্র বেগে ছুটে চলেছে। ওদের দেখা যায় না, জানোয়ারও হতে পারে, আবার মানুষও হতে পারে। ফেদির ভয় ভয় করছিল, গা ছমছম করছিল। যদিও সে এতটা পথ একা আসতে সাহস করেনি, একটা সেথো সঙ্গে এনেছিল। কিন্তু সে ছোকরা দুর্গাবাড়ির কাছ থেকেই ভেগে পড়েছে। হাটের মাঠে ফুটবল ম্যাচ হবে, তার আকর্ষণে সে ফেদির হাতছাড়া হয়েছে। গিরিবালার উঠোনে এসে দাঁড়াতেই ভয় ডর এক নিমেষে ফেদির শরীর থেকে শুকনো মাটির মতো ঝরে পড়ল। এখানে মানুষের উষ্ণ স্পর্শ পাওয়া গেল। উঠোনে বাঁশে বাঁশে তারে তারে মেলে দেওয়া কাপড় হাওয়ায় দুলছে। একটা বড় কড়াই উপুর হয়ে পড়ে আছে, একখানা কোদাল, একটা কুড়ুল, খান কয়েক চালা কাঠ। বাস, এইগুলো চোখে পড়ার সঙ্গে সঙ্গে ফেদির ভয় ভাঙল। গুরু পরিশ্রমে সে এখন শুধু হাঁপাচ্ছে। তার ফর্সা সুন্দর মুখখানা রাঙা হয়ে উঠেছে। থান শাড়ির ভেতর থেকে তার বুক ঘন ঘন দুলে উঠছে, তার চিকন নাক ফুলে ফুলে উঠছে, এলোমেলো চুল মুখে কপালে উড়ে পড়ছে। বেলা গড়িয়ে এলো, রোদের ঝাঁঝ বেশ আছে, বাড়িটা নিস্তব্ধ। প্রাণ আছে বোঝা যায়, সাড়া পাওয়া যায় না। হাতের কাঁথাখানা মুঠো করে ধরে ফেদি গুদম ঘরের হাতে সুর সিঁড়ি বেয়ে বারান্দায় উঠল। বড় বউয়ের ঘরে উঁকি মারল। বাবা কেমন ঘুম এদের গো, চোর সর্বস্ব নিয়ে গেলেও বোধহয় ঘুম ভাঙবে না। ফেদি গলা বাড়িয়ে সন্তর্পণে ডাকলো, ও খুড়ি। গলা শুকিয়ে যাওয়ায় আওয়াজটা ঠিক মতো বের হলো না। আবার ডাকলো, ও খুড়ি। বড় বউ চোখ মেলেই দেখেন ফেদি। ধর্মর করে উঠে বসলেন। দুহাতের চুলে গিঁট দিতে দিতে গলা ভর্তি ছ্যাপ নিয়ে আ করে তাকে বসতে বললেন। তারপর তাড়াতাড়ি বাইরে গিয়ে থুতু ফেলে এলেন। বললেন, আসো মা আসো, কতদিন তোমারে দেখিনি। কাল যখন বুড়িরা আসে, কাল তোমার বাড়ি ওরা গিয়েছিল, আমি আরও কলাম, আহা ওরা আসতি কলিনে কেন, সোনার মুখখানা একবার দেখতাম। ফেদি ম্লান হেসে বলল, সোনার মুখ আর সোনার নেই খুড়ি, একেবারে পিতলের হয়ে গেছে। এ মুখ আর দেখাতেই ইচ্ছে করে না। ফেদির চোখ টলটল করে উঠল। বড় বউয়ের চোখেও জল এসে গেল। বললেন, বালাই ষাট, বিধেতার যে দৃষ্টি নেই মা, না হলে এমন কপালেও কি আগুন জ্বালে। দীর্ঘশ্বাস ফেলে ফেদি বলল, সবই আমার অদৃষ্ট, কারে দোষী করব বলো। বড় বউ কোনো কথা না বলে আঁচল দিয়ে ফেদির মুখ মুছিয়ে দিলেন। তারপর একখানা হাত পাখা টেনে ওকে হাওয়া করতে লাগলেন। ঘর সংসারের কথা উঠল। ফেদির বাবা মা তীর্থে বেরিয়েছেন, গয়া আকাশে বৃন্দাবন ঘুরে বেড়াচ্ছেন সব। আসবার সময়ও প্রায় হয়ে এলো এদের। আজ আসে কি কাল আসে। পৃষ্ঠা 102। বাড়িতে আছে ফেদি আর তার বাউন্ডুলে দাদা সন্তোষ। কাজকর্মে মন নেই, এখন বিয়ে করার শখ চেপেছে। এই নিয়ে বাড়িতে অশান্তি চলছে। শ্বশুর বাড়ি থেকেও কেউ খোঁজ নেয় না ফেদির। অপয়া অলক্ষণে বউ, কে তার বার্তা নেবে। কোলে একটা গুঁড়ো গাড়া থাকলেও না হয় কথা ছিল। মাঝে মাঝে ইচ্ছে হয় খুঁড়ি আগুনে ঝাঁপ দিই, না হয় জলেই ডুবি, আর নয়তো একদলা বিষ খাই। ফেদি ঝরঝর করে কেঁদে ফেলল। এই তো মাত্র 18-19 বছর বয়স,
কোড়ে রানীর পেরোমায়ও নাকি অখণ্ড হয়। সামনের দিকে চাইতে তার ভয়, ভবিষ্যৎ এক রুক্ষ ধুধু মরুভূমি। তবে আমার কপাল তো আগুনেও ছোবে না, জলই হয়তো শুকোয়ে যাবে, বিষ হার মানবে। বড় বউ শিউরে উঠে ফেদির মুখে হাত চাপা দেন। বলতে নেই মা, ও কথা বলতে নেই। বড় বউ নিজের বুকের কাছে টেনে আনেন ফেদিকে। দুটো বুকের ব্যথা কাছাকাছি এগিয়ে আসে। সমবেদনার অদৃশ্য প্রবাহ এক গভীর ক্ষতে প্রলেপ দিতে এগিয়ে যায়। বড় বউয়ের চোখের জল ফেদির মাথায় টপ টপ করে ঝরে পড়ে। ফেদির চোখের জলে বড় বউয়ের কোল ভিজে সপসপে হয়ে ওঠে। ফেদি চোখ মুছে সামলে বসে। তার মুখে অদ্ভুত এক হাসি ফুটে ওঠে, দুখানা মেঘ চিরে শরতের জ্যোৎস্না যে হাসি ফোটায় সেই হাসি। বলে, দেখো দিনি কি কাজে আলাম আর কি করতে বসেছি। ও খুড়ি, বুড়িরই একবার ডাকো তো, ওর ছেলের জন্যই দেখো একখানা কাঁথা সিলইছি। কলকার নকশাটা কেমন উঠিছে? কাঁথাখানা মেলে ধরল ফেদি। সরু ফোড়ের সুন্দর কাঁথা। বড় বউ খুব তারিফ করলেন। আহা, এ যে গায়ে দেবার দোলাই অতি চমৎকার। যেমন বাড়ির কলকা তেমন সুন্দর ভিতরের নকশা। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। ও বুড়ি, মনিরে আয় এখানে, ফেদি আয়েছে, দেখ কি আনেছে। গিরিবালা আর একটা ঘরে শুয়ে শুয়ে ছেলেকে মাই খাওয়াচ্ছিল। ফেদি এসেছে সে জানে, তার মনের অপরাধ বোধটা সে নামাতে পারছিল না, তাই ও ঘরে যেতে সাহস পাচ্ছিল না। ফেদি যে দৃষ্টি দিয়ে কাল দেখছিল গিরিবালাকে, তাতে প্রশংসা ছিল, ঈর্ষাও ছিল। সে ভাষা কিছু কিছু পড়তে পেরেছিল গিরিবালা, কিছু কিছু অর্থ গ্রহণ করতে পেরেছিল। বড় মার সঙ্গে ফেদি এতক্ষণ ধরে যা বলা বলি করছিল তাও শুনেছে গিরিবালা। ফেদির জন্য সত্যি সে দুঃখ পেয়েছে মনে। কিন্তু গিরিবালার কি দোষ? তার স্বামী বেঁচে আছে, ফেদির নেই। তার কোলে ভগবান ছেলে দিয়েছেন, সোনার চাঁদ ছেলে। ব্র্যাকেটে গিরিবালা চুপচুপ করে চুমু খেলো, ছেলের গায়ের গন্ধটা শুকলো। ব্র্যাকেট ক্লোজ। ফেদির কোল খালি রেখেছেন, তার সে কি করবে? তার কি দোষ? গিরিবালার খুব অস্বস্তি লাগছিল। গিরিবালা জানে, বুঝতে পেরেছে ফেদির মনে কি তীব্র পিপাসা জেগে উঠেছে। এখন খোকাকেও সামনে নিয়ে গেলে কিছু হবে না তো, নজর লাগবে না তো। খোকাকে বুকে চেপে ধরল গিরিবালা। পরক্ষণেই তার চোখে এক বঞ্চিতা মাতৃত্বের করুণ দুটি চোখ ভেসে উঠল। গিরিবালা ভাবল, সত্যি ফেদিদির চোখ দুটো কত সুন্দর। গিরিবালা নিজেকেই চাবুক মারল যেন। ছি, সে তো বড় স্বার্থপর। ধর্মর করে উঠে পড়ল। উলঙ্গ শিশুটিকে বুকে নিয়ে সে বড় মার ঘরে ঢুকে পড়ল। ঢোকার আগে সে অবশ্য খোকার বাঁ হাতের কোড়ে আঙুলে আলতো করে একটা কামড় দিয়ে নিল। সাবধানের বিনাশ নেই। ফেদির কোলে গেল না খোকা, কিছুতেই না, বড্ড চেনা অচেনা হয়েছে। একবার জোর করে কোলে নিল ফেদি, কঠিন আয়াসে বুকে চেপে ধরল। কঠিন স্তনের মাতৃত্ব ফলেনি তার। সুধার ভাণ্ড পূর্ণ হয়নি, তাই তার বুক জুড়ালো না। কেঁদে কুকিয়ে শরীরটাকে বাঁকিয়ে চুড়িয়ে প্রবল বিদ্রোহ ঘোষণা করলে গিরিবালার ছেলে। অপ্রস্তুত ফেদি হার মেনে ক্ষুণ্ণ মনে আবার তাকে গিরিবালার কোলে ফিরিয়ে দিল। পৃষ্ঠা 103। ওর কচি মুখে চুমু খাবার একটা বাসনা ফেদির হয়েছিল, কিন্তু ডাকাত ছেলেকে আর ঘাঁটাতে ইচ্ছে করল না। কেমন এক অবসাদ এসে গেছে তার। কিসের জন্য এতটা পথ এসেছিল এখন আর তা বুঝতে পারছে না। এবার বাড়ি ফিরতে মন চাইছে, কিন্তু এতটা পথ একা ফিরবে কি করে, বেলাও পড়ে আসছে। ফেদি বলল, খুড়িমা এবার বাড়ি যাই, একটা লোক দিতে পারো, একটু আগায়ে দেবে আমারে। বড় বউ বললেন, সে কি মা, এখনই যাবি? হ্যাঁ খুড়ি, বাইরে বেরোয় দেখো বেলা আর নেই। ও মা, তাই তো। ও ফুলির মা, পানের বাটাটা আনো দিনি, ফেদিদিরে একটা পান খাওয়াইয়ে দি। একটুখানি বস মা, একটা পান মুখে দে। ফেদি বলল, বিধবার ঠোঁট কি রাঙা করতে আছে? আচ্ছা দাও একটা, কিন্তু যাবো কার সঙ্গে? বড় বউ বললেন, দাঁড়া দেখি। ওরে ও নড়া। কেউ সাড়া দিল না। নড়া নেই, রামকৃষ্ণ নেই। ফেদির মুখ শুকিয়ে গেল। তাহলে? বড় বউ বললেন, ভাবিস কেন, ব্যবস্থা একটা করতেছি। ও সুধা, সুধা, বাবা একটু শোন। সুধা বই পড়ছিল তার ঘরে, মার ডাকে এ ঘরে এলো। বড় বউ অনুনয় করে বললেন, মনিরে, ফেদিরে একটু আগায় দিবি? সুধা ভনিতা না করেই বলল, দেব, জামাটা গায়ে দিয়ে আসি।
গাছের মগডালে তখনও আলো, তলায় তলায় সন্ধ্যার ছায়া ঘনিয়ে আসছে। দুর্গাবাড়ি ছাড়াতেই সেই দুম দুম ট্যাম ট্যাম বাজনা সজীব হয়ে উঠল। নিমেষের মধ্যে সে ভয়টা লাফিয়ে পড়ল ফেদির ঘাড়ে। তার বুক ধুক ধুক বেড়ে গেল। সুধাময় মনে মনে অতিষ্ঠ হয়ে উঠল। এই ক্লান্তিকর বর্বর অনুষ্ঠান যেন শেষ হবে না কোনোদিন। এরা সব মেজো কাকার দেশবাসী। হাসি পেল সুধাময়ের। এদের কথা স্মরণ রেখে যদি কাজ করতে হয়, তাহলে তাদের জীবনে কোনো কাজেই আর নামা যাবে না। সুধাদা, শুয়োর! ফেদি এক চিৎকার দিয়ে সুধাময়কে জড়িয়ে ধরল। চমকে উঠে সুধাময় চেয়ে দেখল একটু দূরে একটা দাঁতাল শুয়োর সর্বাঙ্গে ক্ষত নিয়ে অন্ধকার গাছতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। ফেদির চিৎকার শুনে শুয়োরটাও চমকে ফিরে দাঁড়ালো। সুধাময় দেখল দু চোখে আগুন জ্বেলে শুয়োর নয়, ভয়ঙ্কর এক মৃত্যু ছুটে আসছে। সুধাময়ের সমস্ত স্নায়ু এই প্রচণ্ড আকস্মিকতায় শিথিল হয়ে গেল। সুধাদা, পালাও পালাও! ফেদির এই আর্ত চিৎকার তার কানে ঢুকলো না। ঢুকলেও ফল হতো না। এক চুলও নড়তে পারত না। তার দেহ পাথর হয়ে গেছে। ফেদি রাস্তার ধারে সরে গিয়ে প্রাণপণে সুধাময়ের একখানা হাত ধরে মারল টান। কেউই ডাল সামলাতে পারল না। ঢেকির শাকের পাতা দিয়ে মুখ ঢাকা চোরা নয়নজুলির মধ্যে হুড়মুড় করে দুজনেই গড়িয়ে পড়ল। ধাতস্থ হতে বেশিক্ষণ লাগলো না সুধাময়ের। দেখল মরেনি সে। শুয়োরের ধারালো দাঁতে তার দেহটা ফালা ফালা হয়ে চিরে যায়নি, শুধু অন্ধকার নালায় পড়ে গেছে। তার উপরে পড়েছে ফেদি। ফেদির দেহটা বেশ ভারী লাগছে। সুধাময়ের পেট আর হাঁটুতে ব্যথা করছে। ফেদি একদম নড়ছে না। সেও তখন নড়তে চড়তে ভরসা পেল না। কি জানি শুয়োরটা যদি এখনো দাঁড়িয়ে থাকে সেখানে। ভয়ে আবার প্রাণ উড়ে গেল সুধাময়ের। পৃষ্ঠা 4। খিঁচুনি শুরু হলো তার মেরুদণ্ডে। খুব বাঁচা বেঁচে গিয়েছে আজ। ফেদি না থাকলে প্রাণই যেত। খুব সন্তর্পণে একটু নড়তেই ফেদির পৃষ্ঠ স্তনের চাপ সুধাময় অনুভব করল। খুব সন্তর্পণে একটু নড়তেই ফেদির পুষ্ট স্তনের চাপ সুধাময় অনুভব করল। আর সঙ্গে সঙ্গে সুধাময়ের দেহে প্রচণ্ড বেগে বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল। ভীম এক বিস্ফোরণের ঝাঁকুনি সে অনুভব করল। তার দেহ থরথর করে কাঁপতে লাগলো। তার মনে অজানা এক আক্ষেপ দেখা দিল। সুধাময়ের যৌবন এই প্রথম এক নারী দেহের আস্বাদ পেল। অপ্রস্তুত সুধাময়ের অজ্ঞাতসারে তার সর্ব অঙ্গ আরো কিছু পাবার আশায় প্রস্তুত হয়ে প্রতীক্ষা করতে লাগলো। তার অঙ্গে অঙ্গে তীব্র স্বরে বেজে উঠল কামনার দুরন্ত বাঁশরি। মুহূর্তে মুহূর্তে সুধাময়কে এক মধুর মৃত্যু যেন ছুঁয়ে ছুঁয়ে যেতে লাগলো। ফেদি এতক্ষণ নিশ্চল হয়ে পড়েছিল সুধাময়ের শান্ত দেহের উপর। সে দেহে চাঞ্চল্য জাগবার সঙ্গে সঙ্গে সে এমন ধর্মর করে উঠে সুধাময়ের ছোঁয়াচ বাঁচিয়ে বসল যে সুধাময় ভ্যাবাচাকা খেয়ে গেল। ফেদি তার দিকে একবার তাকালো। সুধাময়ের মনে হলো সে যেন নীরবে তাকে তিরস্কার করল। ছি সুধাদা, তোমার এমন ব্যবহার! সুধাময়ের দেহের কাঁপুনি তখনও থামেনি। তার যেন জ্বর এসেছে উত্তেজনায়। ফেদি খুব শীতল কণ্ঠে বলল, ওঠো সুধাদা, লাগেনি তো? সুধার আর কথা বলার অবস্থা নেই। খুব ইতর ভাবছে তাকে ফেদি, খুব খারাপ ভাবছে তাকে। ইচ্ছে হলো ফেদিকে এখানে ফেলে রেখেই সে পিঠ টান দেয়। এ মুখ তার দেখাতে চায় না। যথাসম্ভব গম্ভীরভাবে সুধাময় জিজ্ঞাসা করল, এখান থেকে একা বাড়ি যেতে পারবে? ফেদি একবার চোখ তুলে চাইল, তারপর শান্ত গলায় বলল, না, চলো একটু তাড়াতাড়ি পৌঁছিয়ে দাও। ফেদিদের বাড়ি পর্যন্ত নীরবে পার হয়ে গেল দুজন। বাড়ির বাইরে থেকেই ফিরে আসছিল সুধাময়। ফেদির কথায় তো থমকে দাঁড়ালো। ফেদি ডাকলো, সুধাদা, যায় না, ভেতরে আসো, কথা আছে। এইবার সুধাময়ের মন রুখে দাঁড়ালো। কি তাকে ভেবেছে ফেদি? লম্পট, বদমাইশ। কি করেছে সে? নয়নজুলিতে তার যে চিত্ত বিভ্রম জেগেছিল তার জন্য সুধাময় একটুও দায়ী নয়। বেশ, ফেদিকে খোলাখুলি জানিয়ে দেবে সুধাময়। ফেদির দেহের সান্নিধ্যে সুধাময় ওভাবে এসে পড়েছিল বলেই তার দেহে অমন চঞ্চলতা জেগেছিল। স্বীকার করছি ব্যাপারটা শোভন হয়নি, কিন্তু ফেদি বিশ্বাস করুক ও ঘটনার উপর সুধাময়ের কোনো হাত ছিল না। সে এতখানি বয়স পর্যন্ত কোনো মেয়েকেই পাপ চোখে দেখেনি। সুধাময়ের ভিতরে ঢুকতেই ফেদি এসে তার হাত চেপে ধরল। এ কি?
ফেদিও যে অমনি থরথর করে কাঁপছে। ফেদির গায়ে গা ঠেকা মাত্র সুধাময় আবার সে প্রবল জ্বরের আক্রমণে নিজেকে হারিয়ে ফেলল। এবার সে একা নয়, দুজনেই একই তাপে তাপিত হচ্ছে। ফেদি কোনো কথা না বলে থর থর কম্পিত হাতে সুধাময়ের হাত ধরে ঘরে গিয়ে ঢুকল। ঝনাত করে বাইরের শিকলটা শব্দ করে উঠল। তারপর বদ্ধ কপাটের গায়ে মৃদু মৃদু দুলতে লাগলো শিকলটা। পৃষ্ঠা 104, একবিংশ অধ্যায়। এ কি হলো? এত প্রচন্ড তৃষ্ণা তার মনে ছিল, এত দাবদাহ তার দেহে। কই ফেদি তো এর আগে এমন ভাবে টের পায়নি। স্বামীর মৃত্যুর পর ওর দেহ আর মনের ক্ষুধা তৃষ্ণার তেজকে নানা প্রক্রিয়ায় মন্দীভূত করে ফেলেছিল ফেদি। কোনো কোনো মা নিরুপায় হয়ে যেমন তার দামাল সন্তানকে মাদকের নেশায় নির্জীব করে ফেলে রাখে, তেমনি ফেদিও তার কামনা বাসনাকে তার দেহের আশ্রয়ে পঙ্গু করে ফেলে রেখেছিল। পৃষ্ঠা 105। 2 বছর পার হবার পর ফেদি বুঝি একটু নিশ্চিন্ত হয়েছিল। বুঝি ভেবেছিল সব চুকে বুকে গেছে, নিজেকে সে তৈরি করে নিজেকে এক বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন দীর্ঘ জীবন যাপনের কঠোর সাধনার জন্য। কিন্তু এ কি? আকস্মিক এক ঘটনার দুর্বার আঘাতে ফেদির এতদিনের সাধনার অর্জিত সংযম, বিধবার তপক্লিষ্ট সুচিতা সব ফুৎকারে উড়ে গেল। পরপুরুষের অনধিকার প্রবেশ ঘটল তার দেহের সীমানায়, আর কিনা ফেদিরই আমন্ত্রণে। ছি, সে কি তবে কাল পাগল হয়ে গিয়েছিল? অন্যদিন খুব ভোরে ওঠে ফেদি। রোদ উঠবার আগেই তার সংসারের কাজ অর্ধেকের বেশি শেষ হয়ে যায়। আজ ফেদিদের অপরিষ্কার উঠোনে রোদ এসে গড়াগড়ি খেতে লাগলো, তবুও ফেদি ঘরের দরজা খুলল না। বাসি বিছানায় শরীর এলিয়ে দিয়ে পড়ে রইল, নড়াচড়াও করল না। কোনো কিছুই করতে ইচ্ছে যায় না আর। আহা, এখন ঠিক এই মুহূর্তে যদি তার মৃত্যু হতো! ভগবান ভগবান মনে মনে পরিত্রাহী ডাকতে লাগলো ফেদি। বলতে লাগলো, যদি কায় মনোভাবকে তোমারে পূজা করে থাকি, তবে মৃত্যু দাও দয়াময়। দয়াময়কে স্মরণ করা মাত্র সুধাময়কে মনে পড়ে গেল ফেদির চিন্তার ভূমি থেকে ভগবানকে কনুইয়ের গুঁতোয় ঠেলে দিল সুধাময়। ফেদির সমগ্র সত্তার দখল নিল নিজে। ফেদির ভাবনার গতি ঝড়ের বেগ ধারণ করল। অতি দ্রুত ধেয়ে চলল সুধাময়ের দিকে। চিন্তার এই গতিতে ভর করে ফেদির দেহটাই যেন ছুটে চলল সুধাময়ের দেহে প্রচন্ড বেগে ঝাঁপিয়ে পড়তে। সুধাদা কাল এই বিছানায় শুয়েছিল, কথাটা মনে পড়ল ফেদির। বিদ্যুৎ বেগে কি এক অপূর্ব সুখাস্বাদ ছড়িয়ে পড়ল তার দেহের কোণে। সঙ্গে সঙ্গে সুধাময়ের স্পর্শ প্রাণময় হয়ে উঠল। ফেদির মনে হতে লাগলো তার সর্বদেহে সুধাময়ের অনভ্যস্ত হাতের ছোঁয়া। দারুণ উত্তেজনায় ফেদির দেহে থরথর কম্পন শুরু হলো। বুক ধুকপুক করতে লাগলো। চোখের অতলের থেকে এক নতুন সূর্যের যেন উদয় হতে লাগলো। শরীরের প্রবল তাপ, নাক কান মুখে যেন উত্তাপের হলকা লাগছে। কামনার প্রবল তৃষ্ণায় ফেদি ছটফট করতে লাগলো। উপর হয়ে বালিশটা বুকে জড়িয়ে ধরল প্রাণপণে। নিজেকেই যেন ছোবল দিতে লাগলো বারবার। আর পারে না ফেদি, এক্ষুনি যেন গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে পড়বে, যেন মরে যাবে। মর মর, তুই মর হতভাগী। তোর মনে এত পাপ, তোর দেহে এত তাপ, না মরলে তুই জুড়বি নে। ছি ফেদি, ছি ছি ছি। মরবে সে, মরবেই। এই কলঙ্কিত দেহের ভার বয়ে নিজের কাছে ধিকৃত জগতের কাছে ঘৃণ্য হয়ে সে বাঁচতে চায় না। ভগবান, তোমার কাছে এই মিনতি, শুধু এইটুকু করো, মরণকালে সুধাতা যেন শিয়রে এসে একবার দাঁড়ায়। এ হতভাগীর জন্য যেন দু ফোঁটা চোখের জল ফেলে। তাহলে জীবনের শ্রেষ্ঠ সুখ নিয়ে ফেদি মরতে পারে। কিন্তু আসবে কি সুধাতা সে সময়? হঠাৎ ফেদির হৃৎপিণ্ড ধরাস ধরাস করে কেঁপে উঠল। সুধাদা আজই আসবে যে, এই দুপুরে? না না, অপরাহ্নে, যখন তার দাদা বাড়ি থাকবে না, যখন খাওয়া দাওয়ার পাট চুকিয়ে তার পড়শিরা ঘুমের কোলে ঢলে পড়বে, সেই সময় সুধাদা চুপি চুপি আসবে। ফেদি যেন দেখতে পাচ্ছে ঝোপের আড়ালে গা ঢাকা দিয়ে দিয়ে সচকিত সুধাময় ফেদির বাড়ির দিকে এগিয়ে আসছে।
সুধাময়ের মুখে চোখে সে নিষ্পাপ সুকুমার ঔজ্জ্বল্য আর নেই। সে অনাবিল আনন্দের ধারা সুধাময়ের সুন্দর বলিষ্ঠ চেহারায় আর উপচে পড়ছে না। স্বর্গীয় দীপ্তি হারিয়ে ফেলেছে সুধাময়। আর সে কোনোদিন মাথা উঁচু করে ফেদিদের উঠোনে পা দিতে পারবে না। কখনো আর সুধাময় তাদের বারান্দায় বসে তেমন অনায়াসে বাঁশের খুঁটি হেলান দিয়ে ভাবালু দৃষ্টি মেলে অন্যমনস্ক হয়ে যেতে পারবে না। সুধাময়ের এই মূর্তিটা খুব ভালো লেগেছিল ফেদির। এই তো পরশু দিনের কথা, অথচ সেই সুধাময় একটি দিনের মধ্যে কি হয়ে গেল। চোরের মতো তাকে এখন আসতে হবে, পাপের গোয়েন্দা ছায়া সব সময় অনুসরণ করতে থাকবে তাকে। পৃষ্ঠা 106। যে সুধাময় শুদ্ধ সবল সদানন্দের প্রতীক ছিল, ফেদির মতো অসতির বিষ নিঃশ্বাসে সে এখন মোহগ্রস্ত অপ্রকৃতিস্থ এক পেশাদার কামুকে পরিণত হয়েছে। এই গ্রামে যার নমুনা নিতান্ত কম নেই। সুধাময়ের এই অধঃপতনের জন্য কে দায়ী? আমি। ফেদি স্বীকার করল, হ্যাঁ আমি। সুধাময় কাল রাত্রে তাড়াতাড়ি যখন পালাতে চেয়েছিল, কে তার হাত ধরে আটকে রেখেছিল? কে তাকে আধো আধো ভাবে বলেছিল, কাল এসো, কাল দুপুরে এসো? আমি বলেছি, আমি আমি আমি। কিন্তু পরিণাম ভেবেছিল কি? এর পরিণতি কি হতে পারে ভেবেছিলে? না না, ভাবিনি। ভাববার অবকাশ কোথায় ছিল কাল? এক ফেদি দুই হয়ে গেল। তারপর যাত্রা দলের সুমতি কুমতির মতো তর্ক করতে বসলো। এখন তবে বুঝতে পারলো ফেদি কাল যত তারা অনুভব করেছিল গিরিবালার ছেলেকে দেখতে যাবার জন্য, সে তাহলে গিরিবালার ছেলের জন্য নয়। না না, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো ফেদি। ঈশ্বর জানেন, আর কোনো উদ্দেশ্য ছিল না আমার। গিরিবালার ছেলেকেই দেখতে চেয়েছিল, তাকেই দেখতে গিয়েছিল সে। কোনো কুমতলব ছিল না। তবে তবে এ কাণ্ড কি করে ঘটল? জানি না, জানি না, জানি না। বালিশে মুখ ঘষতে লাগলো ফেদি। দুম দুম ট্যাম ট্যাম বাজনাটা ফেদির কানে বেজে উঠল। আহত সেই ভয়ঙ্কর শুয়োরটার চেহারা ভেসে উঠল তার চোখে। বুনদের হাত থেকে যেমন রেহাই পায়নি সেই দাঁতালটা, বন থেকে বনে তাকে তাড়িয়ে তাড়িয়ে যেমন নিষ্ঠুর উল্লাসে শিকারীরা তাকে শেষ করেছে, ঠিক ফেদিকেও তেমনি ভাবে কে যেন তাড়িয়ে নিয়ে বেরিয়েছে। তাড়িয়ে তাড়িয়ে তাকে এই পরিণতিতে এনে ফেলেছে। এই ঘটনায় তার সচেতন হাত কোথায়? ফেদির হ্যাচকা টানে সুধাময় নয়নজুলিতে গড়িয়ে পড়ল। ফেদিও তাল সামলাতে না পেরে উল্টে পড়ল সুধাময়ের উপরে। প্রচন্ড ভয়ে ফেদি তখন আধমরা। তার কি তখন অন্য খেয়াল থাকতে পারে? কতক্ষণ এমন ভাবে ছিল সে জানে না। হঠাৎ এক সময় সে আচ্ছন্ন, তার মধ্যেও সে তার স্বামীর পরিচিত উষ্ণতার বিদ্যুৎ স্পর্শ পেল। সেই স্পর্শটি পাওয়া মাত্র সে চমকে উঠেছিল। ততক্ষণ সুধাময়ের দেহ থেকে সে নিজেকে মুক্ত করে নিয়েছিল। একটা নতুন আতঙ্ক আর পুরনো উত্তেজনা তাকে মুহূর্তের জন্য আচ্ছন্ন করে ফেলেছিল। থরথর করে কেঁপে উঠেছিল ফেদি। কিন্তু বিধবার সংযমের রাশ পড়িয়ে সে মুহূর্তের মধ্যেই সেই ফাজিল চিত্ত চাঞ্চল্যকে বশে এনে ফেলেছিল। সুধাময়ের মুখে বিমূঢ়তা এবং অপরাধের যে মিশ্র ছাপ সে সময় ফুটে উঠেছিল, তা ফেদি দৃষ্টি এড়ায়নি। সুধাময়ের শিশুর মতো বিমূঢ়তায় বরং কিছুটা মজাই পেয়েছিল সে। সুধাময় এতই বিব্রত বোধ করছিল যে ফেদিকে ওখানে ফেলে রেখেই যেন পালিয়ে যাবে। সুধাময় সে কথাটা বলে ফেলতেই চোখে অন্ধকার দেখল ফেদি। সর্বনাশ, সে তাহলে যাবে কি করে একা? তাছাড়া কি এমন হয়েছে যে সুধাদা এত কিন্তু কিন্তু করছে? তাই সে যথাসম্ভব সহজভাবেই সুধাময়কে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে বলেছিল। তারপর সারা পথ তারা দুজনে চুপ করে হাঁটতে লাগলো। সুধাদা কথা বলছে না কেন? এত অপরাধী ভাবছে কেন নিজেকে? এই সম্পর্কে ভাবতে গিয়ে সে যে সত্য অকস্মাৎ আবিষ্কার করে বসল ফেদি, তাইতেই সর্বনাশ ঘটে গেল। সুধাময়ের দেহটা ফেদিকে বুকে ধরে যে তার স্বামীর দেহের ভাষায় তাকে ডাক দিয়েছিল, সুধাময়ের অপরাধ বোধের কারণ কি এই? তবে কি ফেদির দেহে এখনো এমন গুণ আছে যা পুরুষকে টানতে পারে? বিধবা হওয়ার পরেও সে তাহলে ফুরিয়ে যায়নি? এসব কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে কেমন যেন এক চাঞ্চল্য জেগে উঠতে লাগলো ফেদির দেহে। কেমন যেন
শিরশিরানি, কেমন একটা অস্থিরতা, কিসের যেন প্রত্যাশা। তার সর্বদা ভয় হতে লাগলো এই বুঝি সুধাময়ের অবুঝ পৌরুষ পিছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে। সত্যি, এখন যদি সুধাদা তাকে জড়িয়ে ধরে তাহলে কি হবে? কেউ তাকে রক্ষা করতে পারবে না, কেউ না, কেউ না। কি হবে তাহলে? যত এই কথা মনে পড়তে লাগলো ফেদির শরীর তত বেশি কাঁপতে লাগলো। পৃষ্ঠা 107। পথ আর চলতে পারে না, যেন এক্ষুনি পড়ে যাবে মাটিতে। তবুও যা হোক নির্বিঘ্নেই বাড়ি পৌঁছলো। কিন্তু বাড়ি পৌঁছতে না পৌঁছতে সে বুঝলো তীব্র পিপাসা ফেদির যৌবনকে জর্জরিত করে ফেলেছে। সে যেন দিনের পর দিন জল না খেয়ে এক দুস্তর মরু পার হয়ে এসেছে। সামনেই দেখেছে এক জলাশয়, সামনেই সুধাময়। দিক বিদিক জ্ঞান হারিয়ে তাই ফেদি কাল সন্ধ্যায় সেদিকে হাত বাড়িয়ে দিয়েছিল। ভালো মন্দ, ন্যায় অন্যায়, পরিণাম পরিণতি কিছুই সে ভাবেনি। কয়েক মুহূর্তের জন্য তার স্বামীকেই কাছে পেয়েছিল। যেটুকু ঘাটতি ছিল সে তার কল্পনা দিয়ে পূরণ করেছে। তাই সেই সুখকেই তখন অন্তিম সুখ বলে মনে হয়েছিল তার। এখন দেখলো, বুঝলো সে সুখ নয়, কালসাপের দংশন। এখন যা দীর্ঘস্থায়ী তা হচ্ছে যন্ত্রণা, উত্তরোত্তর সুতীব্র পিপাসা। তাই হয়তো ফেদি সুধাময়কে আবার আমন্ত্রণ করে থাকবে, কিন্তু কাজটা উচিত হয়নি। এখন বুঝতে পেরেছে ফেদি সুধাদাকে বারণ করে দেবে আসতে। সুধাদা চিরকাল সুধাদাই থাক, তার নাগর যেন না হয়। ফেদি নিজেকে নষ্ট করেছে, তা করুক, কিন্তু সুধাময়কে নষ্ট করবে না। কিন্তু কি করে বারণ করবে? চিঠি পাঠাবে? ছি, তাতে শুধু মনের কেলেঙ্কারি কালির অক্ষরের জগতে প্রকাশ হবে। তবে কি আজ আবার যাবে ওদের বাড়ি? কিন্তু কি উপলক্ষে? ফেদি সভয়ে দেখল পৃথিবীটাকে সে কত জটিল করে ফেলেছে। ফেদি দেখল সেরই মধ্যে কতটা অসহায় হয়ে পড়েছে। তবে কি সুধাময়কে বারণ করা যাবে না? সে আসবে, তাকে নিবারণ করা যাবে না আবার? না না না, আর না, আর না, যা হবার হয়ে গেছে। ভগবান এবার রক্ষা করো। ফেদি বালিশে মুখ গুজে অসহ্য যন্ত্রণায় কাঁদতে লাগলো। ঘুম হয়নি, ঘুমোতে পারেনি সুধাময়। ঘুমোনো কি যায়? উত্তেজনার প্রবল আবর্তে পড়ে সারা রাত হাবুডুবু খেয়েছে সুধাময়। ফেদির অস্তিত্ব অশরীরী অবয়ব ধরে বারে বারে এসেছে, নিরন্তর তাকে স্পর্শ করেছে। সুধাময়ের রোমে রোমে পুলকের শিহরণ জেগেছে। সুধাময় জেগে উঠেছে, আবার হয়তো কখনো ঘুমিয়েছে। ঘুমনো মাত্র ফেদির কমনীয় দেহের সুঘ্রাণে হয়তো সুধাময়ের ঠুনকো ঘুম টুটে গেছে। ফেদির অজস্র চুল যেন অন্ধকার হয়ে সুধাময়কে ঢেকে রেখেছে। তার প্রতি মুহূর্তে মনে হয়েছে হাত বাড়ালেই যেন এই নরম অন্ধকার সে মুঠো করে ধরতে পারবে। আর মুঠি ভোর অন্ধকারের গোছা সুধাময় আলতো করে তার নাকের কাছে টেনে আনলেই তার ভিতর থেকে ফেদির চুলের সে মাতাল গন্ধ বুঝি পাওয়া যাবে। বুঝি সেই চাপ চাপ অন্ধকারের নিচেতেই ফেদির অপরূপ মুখখানা ভেসে উঠবে, হেসে উঠবে। বুঝি তার নরম ওষ্ঠের দুটি পেলব পাপড়ির গুরু চাপ পড়বে সুধাময়ের ঠোঁটে। সুধাময় চমকে উঠল। ফেদির গরম নিঃশ্বাস কে ফেলল তার গালে? কে? সুধাময়ের রক্তে যেন প্রচন্ড বেগে বান নামল। প্রতিটি রক্তকণিকা দুরন্ত স্রোতে গা ভাসিয়ে ঘুরপাক খেতে খেতে অনির্দিষ্ট এক লক্ষ্যে ছুটে চলল। কোথায় কে জানে? উন্মাদ বিদ্যুৎ তরঙ্গের ছোঁয়া লাগায় তার দেহের কোষে কোষে বাধা বন্ধনহীন উচ্ছৃঙ্খল উল্লাস অবিশ্রান্ত নৃত্যে মেতে উঠল। এই বুঝি সুধাময় ফেটে পড়ে ভেঙে পড়ে। এই বুঝি তার সত্তা রেণু রেণু হয়ে উড়ে যায়। একই নিদারুণ, একই দুঃসহ, একই পরম আনন্দময় এক অভিজ্ঞতা। সুধাময় একে আর ধরে রাখতে পারছে না, ছেড়ে দিতেও মন চায় না। এক সময় এই প্রবল জোয়ারও স্তিমিত হয়ে এলো। অবসাদে ক্লান্ত হয়ে হলো সুধাময়। আর সে চাঞ্চল্য নেই, আর সে বিক্ষোভ নেই। মহা আলোড়নের পর তার বিধ্বস্ত অস্তিত্বে যেন শান্তি ঘোষিত হয়েছে। ঘুমিয়ে পড়ল সুধাময়। 2 মিনিটও পার হয়েছে কিনা সন্দেহ। কে যেন ধাক্কা দিল সুধাময়ের বন্ধ দরজায়। পৃষ্ঠা 108। ধর্মর করে ঘুম ভেঙে গেল তার। এত মৃদু তার দুয়ারে নাড়া দিল কে? ফেদি?
চুপিসারে ফেদি এসেছে নাকি? দাঁড়িয়ে আছে বাইরে, কালকের মতো থরথর করে কাঁপছে। যে মুহূর্তে দরজা খুলবে সুধাময়, সেই মুহূর্তেই তার উপর ঝাঁপিয়ে পড়বে ফেদি। আদরে অস্থির করে দেবে সুধাময়কে সন্ধ্যাবেলার মতো। আবার সুধাময় প্রবল তাড়নায় বিপর্যস্ত হয়ে পড়ল। আবার তার দেহে, তার মনে প্রচন্ড তোলপাড় শুরু হলো। মাতাল হলো রক্ত, হৃৎপিণ্ডের স্পন্দন দ্রুত থেকে দ্রুততর হলো। প্রবল চাঞ্চল্যে তার সমস্ত ইন্দ্রিয় বিদ্রোহ ঘোষণা করলো। আবার অস্থির হয়ে উঠল সুধাময়, কাঁপতে লাগলো থরথর করে। বিছানা ছেড়ে উঠতে পারল না, অসহায় হয়ে পড়ে রইল বিছানায়। উন্মুখ আগ্রহে প্রতীক্ষা করতে লাগলো ফেদির, যেন ওই বন্ধ কপাট ভেদ করেই এসে উপস্থিত হবে সুধাময়ের শয্যায়। কিন্তু ফেদি এলো না, দরজায় আর ধাক্কাও দিল না। এর আগেও সম্ভবত দেয়নি। সম্ভবত কেন, নিশ্চয়ই দেয়নি। সুধাময় ভাবল, সে তবে পাগল হয়ে গিয়েছে। হ্যাঁ, পাগলই, নইলে সে কি করে ভাবতে পারলো ফেদি এত রাত্রে ও পাড়া থেকে বন জঙ্গল ডিঙিয়ে তার দুয়ারে এসে হাজির হয়েছে। সেই ফেদি ভয়ে যে দিনের আলোতেও একা একা যেতে পারে না। সুধাময় তো তাকে এগিয়ে দিতে গিয়েছিল, আর এগোতে গিয়েই তো। তাছাড়া ও পাড়াতে নাই যদি থাকতো ফেদি, যদি সে সুধাময়ের পাশের ঘরেই থাকতো, তাহলেই কি আসতে পারত? এতক্ষণ পরে সুধাময়ের জ্ঞান হলো, যে সুখ স্বপ্নে সে ভাসছিল সেটি অতি গর্হিত। আর সঙ্গে সঙ্গেই সে যেন সপাত করে বিবেকের এক চাবুক খেল। এ কি করেছে সে, কাণ্ডজ্ঞান হারিয়ে? এ তো অন্যায়, এ তো অপরাধ, এ তো পাপ। যদি ব্যাপারটা প্রকাশ হয়ে পড়ে, সর্বনাশ। চোখে অন্ধকার দেখল সুধাময়, ভয়ে ঘেমে উঠল। এখন উপায়? গলা শুকিয়ে গেল তার, বুক ঢিপ ঢিপ করতে লাগলো। কি উপায় এখন? কি করবে সুধাময়? পালিয়ে যাবে কলকাতায়? পালিয়েই কি নিস্তার আছে? সুধাময় দেখল এমন নিদারুণ এক জালে সে জড়িয়ে পড়েছে যে জাল কাটাবার সাধ্য তার নেই, একদম নেই। সুধাময় জানে পাপ কখনো চাপা থাকে না। মা দিদিবার মুখে কতবার সে কথাটা শুনেছে, নাটক নভেলে পড়েছে, যাত্রা থিয়েটারে দেখেছে। না, পাপ কখনো চাপা থাকে না। আপন মনে বিড়বিড় করে বলতে লাগলো সুধাময়, তার পাপও চাপা থাকবে না, একদিন ফাঁস হয়ে যাবে। হয়তো এর মধ্যেই জেনে গেছে লোকে। ভর সন্ধে সে ফেদির সঙ্গে তাদের বাড়িতে গিয়েছিল। ফেদি তাকে নিয়ে ঘরের দরজা বন্ধ করেছিল। কারো নজরে কি আর তা পড়েনি? নিশ্চয় পড়েছে। সুধাময় ধরা পড়ে গেছে। ফিস ফিস করে কথাটা কান থেকে কানে ছড়াতে আরম্ভ করেছে। ঘরে ঘরে কানাকানি শুরু হয়ে গেছে। এসব মুখরোচক জিনিসের সদ্ব্যবহার করার সুযোগ পেলে গ্রামের লোক ছেড়ে কথা কয় না। সকাল হতে না হতেই দ্রুত বেগে কথাটা ছুটবে বিভিন্ন পথে, হাটতলায় পৌঁছে যাবে। তারপর মাতব্বররা, সমাজের রক্ষাকর্তারা ছুটে যাবে ফেদির বাড়িতে, আসবে এখানে। হইচই হবে, নালিশ সালিশ বিচার, কেলেঙ্কারির বাকি থাকবে না কিছু। কি অবস্থা হবে তার, কি অবস্থা হবে এই পরিবারের, বাবার, মার, পিসিমার, মেজ কাকার? কি তাকে ভাববে বুড়ি? মা হয়তো এসকে মরেই যাবে। সুধাময়ের জীবনের সব আলো নিভে আসতে লাগলো। তার মনে হলো সে যেন তাড়া খাওয়া এক শিকার। সে বুনো সুরটাই যেন। বন থেকে বনে পালাচ্ছে সে, আর গ্রামের লোক ক্ষিপ্ত হয়ে ঝোপ ঝাড় পিটে তাকে ধরবার জন্য তাড়া করেছে। তাদের হিংস্র চিৎকার শুনতে পাচ্ছে সুধাময়, এসে আদিম মানুষের শিকারী চিৎকার। সুধাময়ের কানে উদ্দাম বাজনা বেজে উঠল, দুম দুম দুম, ট্যাম ট্যাম ট্যাম। এর পরিণতি কিসে? সুধাময় বুঝতে পারল, মৃত্যুতে। পাপের বেতন মৃত্যু। এ অমোঘ নির্দেশটা সুধাময় কলকাতায় দেখেছে কোন একটা গির্জার দেওয়ালে। আজ সেটাকে তারই কপালে ঝুলতে দেখল। মৃত্যুই তবে একমাত্র পথ। কিন্তু কেমন মৃত্যু? কলঙ্কের কালি মেখে সে মরবে, তার পরিবারে চিরদিনের জন্য এই অক্ষয় কলঙ্ক চিহ্নিত করে দিয়ে যাবে। পৃষ্ঠা 109। সুধাময়ের দম আটকে আসতে লাগলো, জল তেষ্টা পেল, তার বুক ফেটে যেতে লাগলো। আর কি কোনো পথ নেই? ভাবতে লাগলো সুধাময়। কেন? সে যদি বিয়ে করে ফেদিকে? উত্তেজনায় বিছানার উপর লাফিয়ে উঠল সুধাময়। যদি সে বিয়ে করে ফেদিকে? বালিশটা শক্ত মুঠোয় চেপে ধরল। যদি কেন? নিশ্চয়ই সে বিয়ে করবে, সব দায়িত্ব মাথা পেতে নেবে।
সে না পুরুষ, সে না আধুনিকতার প্রতিনিধি। ফেদি বিধবা বামুনের মেয়ে। সুধাময় জানে তার এই কাজে গ্রামে কি প্রবল আলোড়ন উঠবে। বাবা মা পাড়া প্রতিবেশী সবাই বাধা দেবে প্রাণপণে। তা হোক, পরোয়া করবে না সুধাময়। এ কাজে কেমন যেন এক বিরক্ত আছে। সে ফেদিকে নিয়ে কলকাতায় চলে যাবে, সেখানে সংসার পাতবে দুজনে। আবার আলো দেখল সুধাময়, মনোমতো এক পথ দেখতে পেল। অবৈধ নারী সংসর্গের পাপ সে মুক্ত করবে বিবাহের বৈধতার বন্ধন দিয়ে। দৈব দুর্ঘটনায় যে দুটি দেহ পাপের পঙ্কে এসে মিশেছিল, বিয়ে করে সংসার পেতে সে দুটি মনে তারা প্রেমের পদ্ম ফুটিয়ে তুলবে। এর জন্য যে বিপদে আসুক সুধাময় মাথা পেতে নেবে। যদি ত্যায্যপুত্র হতে হয়, যদি এ পরিবার ছাড়তে হয় জন্মের মতো, তাও স্বীকার করে নেবে সুধাময়। সংকল্পটা নেবার পর সুধাময় দেখল তার মনের গ্লানি কেটে আসছে। নিশানাহীন সমুদ্রে সারা রাত তরিবে সুধাময় যেন ভোরবেলা কোনো নতুন দেশের তটরেখা দেখতে পেল। ধীরে ধীরে তার মনে উল্লাসের সঞ্চার হতে লাগলো। সুধাময় তখন আরো এক ধাপ আগে পা বাড়ালো। কেউ জানুক আর নাই জানুক, ফেদিকে সে বিয়ে করবেই, আর তার ভয় ডর নেই। অমনি সুধাময়ের কানে ফেদির কাতর আহ্বান বেজে উঠল। গত সন্ধ্যায় তার বুকে বুক রেখে অতৃপ্ত স্বরে বলেছিল, কাল আসো সুধাদা, দুপুরের পর আসো। অমনি আবার সুধাময়ের দেহে জোয়ার আসতে লাগলো, প্রবল জ্বরের নতুন জোয়ার। ফেদির কাছে যাবার জন্য দুর্বার ইচ্ছাটা আবার জেগে উঠল। হঠাৎ ঘুমিয়ে পড়ল সুধাময়। গ্রামে সুধাময় আর ফেদিকে নিয়ে কম কেলেঙ্কারি হলো না। সুধাময় যেমন যেমন ভেবেছিল ঠিক তেমন তেমন ঘটে গেল। বাড়িতে কান্নাকাটি পড়ল। পিসিমা সুধাময়ের পায়ের উপর মাথা কুটলেন, মা অন্য জল পরিত্যাগ করলেন, বাবা শক্ত পাথর। সুধাময় শুধু মেজ কাকার সমর্থন পেল। না পেলেও ক্ষতি ছিল না। মাতার অশ্রু জলে বিচলিত হলে আর সমাজ সংস্কার করা যায় না। বিদ্যাসাগরের মায়ের মতো মা কজন লোক পায়। সুধাময়ের একটুখানি আফসোস রইল যে বিদ্যাসাগরকে সে এই জিনিসটা দেখাতে পারল না, বোঝাতে পারল না যে বাঙালি এখনো তাকে ভুলে যায়নি। ফেদি বড্ড ভীতু। তাকে বুঝিয়ে সুঝিয়ে কলকাতায় আনতে সুধাময়কে বেশ বেগ পেতে হলো। সুধাময়ের বন্ধুরা হৈ হৈ করে উঠল, কাজের মতো কাজ করেছে সুধা। কয়েকটা ফক্কর অবশ্য ফোড়ন কাটতেও ছাড়ল না। ওই রকম বিধবা আমাদেরও জোগাড় করে দিয়ে সুধা, অমন বিধবা পেলে আমরাও বিদ্যাসাগরের শিষ্য হয়ে যাই। সুধাময় গম্ভীরভাবে বলল, ফেদি যে সুন্দরী এটা নিতান্তই অ্যাক্সিডেন্ট। বিয়েটা বড় নয় সুধাময়ের জীবনে, প্রিন্সিপালটাই বড়। বন্ধুরা সবাই হাততালি দিয়ে সমর্থন জানালো। তারাই চাঁদা তুলে বিয়ের এমন আয়োজন করে ফেলল যে সুধাময় রীতিমতো অবাক হয়ে গেল। আরো বিস্ময় বুঝি বাকি ছিল। দেশবন্ধু সেটা পূরণ করলেন। স্বয়ং হাজির হলেন তার বিয়েতে, আশীর্বাদ করলেন, উপহার দিলেন খদ্দরের জাতীয় পতাকা। পরদিন খবরের কাগজে বিয়ের খবরটা ছাপা হয়ে গেল। উদারচেতা যুবক কর্তৃক বিধবা বিবাহের অনুষ্ঠান। চট করে ঘুম ভেঙে গেল সুধাময়ের। দেখল প্রচুর বেলা হয়েছে। চোখ তখনও জ্বালা করছে তার, শরীরটা ম্যাজম্যাজ করছে। ঘন ঘন হাই তুলল। এত বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে এলো। পৃষ্ঠা 110। সকাল যদি বা গেল, দুপুর আর যায় না। সুধাময় অস্থির হয়ে উঠল। এ বাড়িতে এখনো খাওয়া দাওয়াই হয়নি কারোর। লক্ষ্য করলো কত দেরিতে খাওয়া দাওয়া হয় তাদের বাড়িতে। সময়টা যে কত মূল্যবান বস্তু তা কলকাতার লোকের মতো বোঝে না এরা, এসব পাড়া গিয়ে লোকেরা। তাই শুধু খাওয়া দাওয়ার আয়োজন করতেই দিন কাবার করে দেয়। কিছুক্ষণ ছটফটিয়ে এদিক ওদিক ঘুরে সুধাময় নিজের ঘরে গিয়ে বসলো। একখানা বই নিয়ে পাতা উল্টোতে লাগলো। এক বর্ণও পড়তে পারল না। বইখানা ছুঁড়ে ফেলে দরজা ভেজিয়ে দিল। তারপর হঠাৎ সিগারেট ধরিয়ে শুয়ে শুয়ে টানতে লাগলো। হঠাৎ দুম করে উঠে পড়ল সুধাময়। রান্নাঘরের দরজায় গিয়ে হাঁক দিল, মা, তোমাদের রান্না হলো? বড় বউ তাড়াতাড়ি বেরিয়ে এলেন। বললেন, কেন রে মনি, খিদে পায়েছে? অসহিষ্ণু সুধাময় জবাব দিল, খিদের আর দোষ কি? কলকাতায় কোন কালে আমাদের খাওয়া হয়ে যায়। এতক্ষণ তো আমাদের টিফিন খাওয়ারও সময় হয়ে এলো। রান্না হয়ে থাকে, বলো, চানটা করে নি। বড় বউ অপ্রস্তুত হলেন। আহা, বাছার বড্ড খিদে পেয়েছে। কিন্তু মাছ আনতে আজ এত দেরি করে ফেললেন বড় কর্তা যে এখনো পর্যন্ত মাছটাই রান্না হয়নি। মুড়ি ঘন্টটা নামলো কেবল। মাছটাও পাওয়া গিয়েছে ভালোই।
মেস বোর্ডিং এ কি খায় সুধা কে জানে, কেই বা আছে যত্ন করে খাওয়াবে। তাই 5 রকম রাঁধতে বসেছেন বড় বউ। কিন্তু এর মধ্যেই সুধা তাড়া লাগাতে আরম্ভ করেছে। বড় বউ তাড়াতাড়ি বললেন, বস না এখানে, 2খান মাছ ভেজে দি খা। এবার সুধাময় চটে গেল রীতিমতো। বলল, ওসব হাবি জাবি খাওয়ার সময় আমার নেই। ভাত যদি হয়ে থাকে তো দাও, না হলে চিড়ে মুড়ি যা থাকে আনো। নিয়মের খাওয়া অভ্যেস হয়ে গিয়েছে, অনিয়ম এখন সহ্য হবে না। পাংচুয়ালিটির মর্ম তোমরা জীবনেও কখনো বুঝবে না। যাকগে, আমি এখনই চান করে আসছি। সুধাময় চলে গেল। বড় বউয়ের মনটা বিষণ্ণতায় ভরে উঠল। সুধাই যদি না খেলো, তবে ছিষ্টি রান্না কার জন্য? সমস্ত শ্রম বরবাদ হয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলে বললেন, ও ফুলির মা, রান্না এখন থো। সুধার আমার খিদে পায়েছে খুব। থাকতে না পারে ছ্যান করতে গেল, আসে পড়লো বলে। তাড়াতাড়ি খান কয়েক মাছ ভাজে দাও, আর ও বেলার জন্যে সব তুলে রাখো। আসলে খাওয়ার জন্য অত মাথা ব্যথা পড়েনি সুধাময়ের, তার তারা অন্য কারণে। খাওয়া দাওয়া সেরে ঘরে এসে কিছুটা নিশ্চিন্ত হলো। দরজায় খিল এঁটে দিল। হ্যাঁ, এইবার সে নির্বিঘ্নে ভাবতে পারবে। যতক্ষণ তার খুশি, কেউ আসবে না তার চিন্তার ব্যাঘাত জন্মাতে। ফেদির কাছে যাবার আগে সে সমস্ত ব্যাপারটা ভালো করে ভেবে নিতে চায়। সুধাময়ের সংকল্প ঠিকই আছে, সে ফেদিকে বিয়ে করবে, এতে আর নড়চড় নেই। এখন ফেদির মত হলে হয়, সেটা খুব সহজে পাবে বলে সুধাময়ের মনে হচ্ছে না। কলকাতার মেয়ে তো নয়, পাড়াগাঁয়ের কুসংস্কারেই ফেদি হয়তো আচ্ছন্ন। হয়তো সে সুধাময়ের প্রস্তাবে প্রবল আপত্তি তুলবে। সুধাময় মনে মনে স্থির করল, তখন অকাট্য সব যুক্তি দিয়ে ফেদির অবৈজ্ঞানিক মনে বৈজ্ঞানিক চিন্তাধারার বীজ বপন করে দেবে। ফেদি তখন বুঝবে কি অসার সংস্কার সে আঁকড়ে ধরে আছে। তখন নতুন মন্ত্রে দীক্ষিত করবে ফেদিকে। ফেদি তখন আনন্দের সঙ্গে স্বেচ্ছায় এ বিয়েতে মত দেবে। শুধু বই নয়, ফেদি হবে তার মন্ত্র শিষ্যাও। এই চিন্তায় বড় সুখ পেল সুধাময়। তার মনে পড়ল, অনেকটা এইরকম ব্যাপার যেন কোনো একখানা ইংরেজি ছবিতে ঘটতে দেখেছিল। আদি খ্রিস্টানদের উপর রোমানদের নিদারুণ নির্যাতনের কাহিনী নিয়ে ছবিখানা তোলা। পৃষ্ঠা 111। এক সুন্দরী কৃতদাসীর মনে খ্রিস্টের মাহাত্ম্য প্রচার করতে গিয়ে নবদীক্ষিত এক খ্রিস্টান যুবককে অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছিল সেই ছবিতে। কিন্তু প্রভুর কৃপায় সব বিপদ থেকে উদ্ধার পেয়ে সেই যুবতীকে দীক্ষিত করেছিল। তারপর দুজনের মিলনের মধ্য দিয়ে ছবিটির সমাপ্তি ঘটেছিল। সুধাময় দেখল সেই যুবকের সঙ্গে তার কেমন মিল হয়ে যাচ্ছে। ফেদিকেও যে সে তার আদর্শে দীক্ষা দিতে পারবে, সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই তার। আদর্শ যে জীবনের থেকেও বড়, এ কথা ফেদিকে সে বোঝাতে পারবে বলেই তার দৃঢ় বিশ্বাস। ফেদির সঙ্গে সে চিরকাল সুখে কাটাতে পারবে, ফেদি তার হবে, অথচ কোনো কলঙ্কিত পথে চোরের মতো তাকে হাঁটতে হবে না। এই সম্ভাবনা খুব উজ্জ্বল হয়ে উঠল সুধাময়ের কাছে। ফেদির মনটাই শুধু বদলে দেবে না সুধাময়, সে ঠিক করলো বিয়ের পর তার নামটাও বদলে দেবে। ফেদি নামটা যে সুচারু নয়, বিশেষ করে যে মেয়েকে কলকাতায় থাকতে হবে, যে হবে সুধাময়ের বউ, সেটা এখন খেয়াল হলো সুধাময়ের। শুয়ে শুয়ে গায়ে লিয়ে আসছিল সুধাময়ের। তারপর প্রত্যেকটা সিদ্ধান্ত তার মনোমত হওয়ায় মানসিক উদ্বেগও কমে আসছিল। বড় বড় গোটাকত খাই তুলবার সঙ্গে সঙ্গে রাত্রি জাগরণের ক্লান্তি এসে ঘুমের অতলে নিয়ে ফেলল সুধাময়কে। ঘুম যখন ভাঙল, তখন বেলা শেষ হতে আর অল্পই বাকি। সুধাময়ের শরীরটা ম্যাজ ম্যাজ করছিল। একটা বড় হাই তুলে সে পরম নিশ্চিন্তে হাত পা ছড়িয়ে আবার গায়ে দিয়ে দিল বিছানায়। তারপর তার শিথিল মনে যেন বিদ্যুৎ স্ফুলিঙ্গ জ্বলে উঠল। তার না ফেদির কাছে যাবার কথা, সর্বনাশ, বেলা যে আর নেই। সুধাময়ের বুকটা শিন শিন করে উঠল। এক লাফে নেমে পড়ল খাট থেকে। খাবলা খাবলা জল মুখে চোখে ছিটিয়ে দিল। জামাটা গায়ে চাপিয়ে সে দ্রুত পদে বেরিয়ে পড়ল। ঊর্ধ্বশ্বাসে হাঁটতে লাগলো ফেদির বাড়ির দিকে। বুক দূর দূর করছে অজানা এক আশঙ্কায়। যদি না থাকে ফেদি। সুধাময় যেন হাটের মাঝে মানিব্যাগ ভুলে ফেলে এসেছিল, মনে পড়তেই সেটা আনতে ছুটছে। কেন সে ঘুমিয়ে পড়লো এমন করে? এতক্ষণ ধরে কেন ঘুমোলো?
নিজেকে চাবুক মারতে ইচ্ছে করছে সুধাময়ের। বেলা থাকতে থাকতেই সুধাময় ফেদির বাড়িতে পৌঁছলো। তাকে দেখতে পেয়ে ফেদির বাবা হুঁকোয় টান মেরে বেদম কাশতে লাগলেন। কাশিটা কোনো মতে সামলে বললেন, আরে কিডা, সুধাময় না? আরে বাপ রে, এত বড়টা হয়ে গেছো। আমি ভাবি কিডা না কিডা। আসো আসো, বসো। কবে আলে, থাকবা কদিন? ফেদির বাবা কখন এলেন? সুধাময়ের চোখ থেকে ঝপ করে সব আলো নিভে গেল। যে মাটিতে দাঁড়িয়েছিল সেটাও সঙ্গে সঙ্গে সরে গেল। ঠিক এই ব্যাপারটার জন্য সে প্রস্তুত ছিল না। প্রচন্ড এক ধাক্কা খেল সে। কি কষ্টে যে সামলে নিল সুধাময় সেই জানে। বোকার মতো খানিক হাসতে চেষ্টা করলো। আন্দাজে আন্দাজে প্রণাম করলো ফেদির বাবাকে। তারপর ধপ করে বসে পড়লো মাটিতেই। সারা পেয়ে ফেদির মা ভিতর থেকে থপ থপ করে বেরিয়ে এলেন। বাতে একেবারে কোলা ব্যাঙের মতো ফুলে গিয়েছেন ফেদির মা। বললেন, ও মা, সুধা, তাই বলো। আমি বলি সুধাময় আবার কিডা? আবার বোকার মতো খানিক হাসতে হলো সুধাময়কে। প্রণাম করতে হলো ফেদির মার গোদা পায়ে। এককালে ফেদির মতোই সুন্দরী ছিলেন তিনি। তাকে দেখে আজ কেউ কি সে কথা বিশ্বাস করবে? পৃষ্ঠা 112। ফেদির মা ডাক দিলেন, ও ফেদি, দেখ আসে, সুধা হয়েছে। আমরাও বাবা আজ দুপুরে আসে পৌঁছলাম। তীর্থ করতে গেছিলাম। তা তীর্থই বলো আর যাই বলো, বাড়ি এসে যেন হাঁপ ছাড়ে বাঁচলাম। ফেদি, কাল তোমাগের বাড়ি গিয়েছিল। ফেদি কলো, কাল তোমাগের বাড়ি গেছিল। বুড়ির ছাওয়াল নাকি বড় সুন্দর দেখতে হয়েছে। যাবো একদিন দেখতে। তা বুড়ি যাবে কবে? সুধাময় অন্যমনস্ক হয়ে গিয়েছিল। ফেদি আছে, কাছাকাছি আছে, কিন্তু কাছে আর নেই। কাছে হয়তো আসবেই না, আজ আসছেও না। সবাই মিলে সুধাময়কে কেমন বোকা বানিয়ে ছেড়েছে। কি যেন একটা জিজ্ঞাসা করলেন ফেদির মা। ভালো করে না বুঝে সুধাময় জবাব দিল, বেশ তো, কালই যাবেন একবার। ফেদি খুব নরম সুরে ডাকলো, মা শোনো। ফেদির স্বর সুধাময়ের দেহে যেন ঝংকার তুলল। রোমাঞ্চ হলো তার দেহে। ফেদির মা বললেন, বসো বাবা, একটু পিস্বাদ খায়ে যাও। ও ফেদি, সন্ধ্যা লাগলো, পিদিম দে মা। তারপর সুধারে একটু মহাপিস্বাদ দে। বেরো না, সুধারে আবার লজ্জা কি? ফেদি তাকে লজ্জা পাচ্ছে তাই বেরোচ্ছে না। সুধাময়ের খুব মজা লাগলো। ফেদি তো আচ্ছা। ফেদির বাবা হুঁকো টানতে টানতে আর কাশতে কাশতে দীর্ঘ এক ভ্রমণ কাহিনী ফেঁদে বসলেন। পথের কষ্ট, পান্ডাদের অত্যাচার, আরো নানা ব্যাপার। সব কানেও ঢুকলো না সুধাময়ের। বুঝলে বাবা, খাওয়ার সুখ যদি বলো তাহলে কাশিতে। যেমন মাছ মাংস, তেমন দুধ ঘি, আর তেমনই তরি তরকারি। কাশির কাছে কেউ না। বোম ভোলানাথের জায়গা তো পৃথিবীর বাইরে। এইটুকু শুধু শুনেছিল সুধাময়। তারপর যে মুহূর্তে ফেদি সন্ধেবাতি দিতে বেরোলো, তার মন, তার চোখ ফেদির সঙ্গে সঙ্গে ঘুরতে লাগলো। কাল সে যেন ভালো করে দেখেইনি ফেদিকে। এখন নতুন করে তাকে দেখতে লাগলো সুধাময়। তুলসী তলায় জলের ছিটে দিচ্ছে ফেদি। গলায় আঁচল দিয়ে তাদের দিকে পিছন ফিরে গড় হয়ে প্রণাম করছে, প্রদীপ দেখাচ্ছে। আরেক সময় ফেদির দেহের এক একটা অংশের উপর দৃষ্টি পড়ছে সুধাময়ের। সে মুগ্ধ হয়ে দেখছে। পিঠ, কোমর, নিতম্ব, প্রতিটি অংশ কত সুগঠিত, কি অসাধারণ সুন্দর। ফেদির হাঁটা চলা, বৈঠে বেয়ে এক একটা ঘরের বারান্দায় ওঠা নামায় কত রকম ছন্দ যে ফুটে উঠছে ওর দেহে, তার যেন কোনো সীমা সংখ্যা নেই। বুক ঢিপ ঢিপ করছে সুধাময়ের। একবারও কি আজ নিরিবিলিতে দেখা হবে না? একটা কথাও কি বলবে না ফেদি? একটিবারের জন্য সুধাময়কে প্রসাদ খেতে দিল ফেদি, জল দিল, কিন্তু একবারও তার চোখে চোখ চাইল না। সে যে সুধাময়কে চেনে, কোনোদিন দেখেছে, ফেদির চাল চলনে, মুখ চোখের ভাবে তা একদম প্রকাশ পেল না। খেতে দেবার সময় বোধহয় নিকটতম সান্নিধ্যে এসেছিল তারা, কিন্তু এই সান্নিধ্যে তো কোনো আহ্বান জাগলো না। সুধাময় উত্তরোত্তর বোকা বনে যেতে লাগলো, উত্তরোত্তর হতাশ হতে লাগলো। তারপর আবার অনেকক্ষণ দেখা পাওয়া গেল না ফেদির। এই পৃথিবীতে ফেদি বলে যেন কেউ নেই, কখনো ছিল না, এমন মনে হতে লাগলো সুধাময়ের।
তারপর অকস্মাৎ ফেদির আবির্ভাব হলো, হাতে তার ছোট একটা পোঁটলা। ফেদি বলল, এই প্রথম আজ কথা বলল সুধাময়ের সঙ্গে। বাড়ি যাও সুধাদা, এ পিস্বাদ নাও। মা দিল, খুড়িরই বলো, চলো তোমারে আলোটা ধরে দিই। এ কেমন কথার ঢং ফেদির, এ কেমন কাটকাট ব্যবহার। সুধাময় হাত পেতে পোঁটলাটা নিয়ে উঠে দাঁড়ালো। ফেদির বাবা বললেন, সুধাময়, সুমায় টুমায় পালি, আরেকদিন আসো কেমন। সুধাময় ঘাড় নেড়ে এগিয়ে চলল। দরজার মুখে আসতেই ফেদি ফস করে একখানা চিঠি সুধাময়ের হাতে গুঁজে দিয়েই ভেতরে অদৃশ্য হয়ে গেল। চিঠিখানা মুঠো করে ধরতেই চঞ্চন করে রক্তের বেগ বেড়ে গেল সুধাময়ের। থরথর সে কাঁপুনি আবার ফিরে এলো তার শরীরে। চিঠি নয়, যেন ফেদিকেই মুঠোর মধ্যে পেয়েছে সুধাময়। পৃষ্ঠা 113। এক ছুটে বাড়ি এলো সুধাময়, ঢুকে গেল নিভৃতে তার ঘরে। সে কি এই জন্য, তার মৃত্যুদণ্ডের আদেশ পড়বার জন্য? কাঁপা কাঁপা হাতে দলা পাকানো চিঠিখানা খুলে পড়েছিল সুধাময়। 2 লাইনের চিঠি। পড়া শেষ করে ফ্যাকাশে মুখে সেই থরথর করে কাঁপতে লাগলো আবার। এই 2 কাঁপুনির মধ্যে কি আকাশ পাতালই না ব্যবধান। একটা পুলকের শিহর, অন্যটা অসহ্য যন্ত্রণা। ফেদি লিখেছে, আসতে লজ্জা হলো না? আমার সর্বনাশ করার জন্য এত উৎসাহ কেন? 2টি মাত্র ছত্র, যেন 2টি শেল। অব্যর্থ লক্ষ্যে তার মর্মে গিয়ে বিঁধল। লজ্জায়, ঘৃণায়, অপমানে সুধাময় মৃতপ্রায় হয়ে উঠল। চিঠির যা ভাষা, তাতে একথা স্পষ্ট যে ফেদি সব দোষ তার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আসতে লজ্জা হলো না, যেন সুধাময় বিনা আহ্বানে সেখানে গিয়েছে। আমার সর্বনাশ করার জন্য এত উৎসাহ কেন? মিথ্যাবাদী। সুধাময় যেন গর্জন করে উঠল। চিঠিখানাকে উঁচু করে ধরে সে বিড়বিড় করে বলল, এ কথা বলতে কি একটুও বাঁধল না? লজ্জা হলো না তোমার? আমি কি তোমার হাত ধরে টেনেছিলাম, ঘরে নিয়ে খিল দিয়েছিলাম, যে আজ আমার ঘাড়ে সব অপরাধ, সব পাপের বোঝা চাপিয়ে দিয়ে তুমি সতী সাচ্ছ? আমার সম্পর্কে এই তোমার ধারণা এত খারাপ? অথচ তোমাকে আমি কি ভেবেছিলাম, কত উঁচুতে তুলেছিলাম। আমি কোন পাপ মন নিয়ে আজ তোমার কাছে যাইনি। আমার উদ্দেশ্য ছিল মহৎ। ঈশ্বর জানেন, একটা আদর্শ নিয়ে তোমার কাছে গিয়েছিলাম। মুহূর্তের দুর্বলতায় যা পাপ করে ফেলেছি, চিরতরে তার থেকে মুক্ত হবার পথ দেখাতে তোমার কাছে গিয়েছিলাম। কিন্তু তুমি কি? তুমি নীচ, তোমার মন অতি ছোট, কোনো মহৎ ধারণা তোমার অন্তরে নেই। তাই তুমি আমাকে এমন যাচ্ছে তাই কথা বলতে পারলে। কিন্তু তুমি যা ভাবছো আমি তা নই। তোমার সর্বনাশ করতে আমি যাইনি। বিশ্বাস করো। চিঠির একটা কোণা ধরে প্রাণপণে ঝাঁকাতে লাগলো সুধাময়। রাগে জ্বলতে লাগলো। তার বুকে এক তীব্র যন্ত্রণা বোধ হতে লাগলো। ছি, ফেদি এমন ছোট, এত নীচ, এমন পাজি। আর সেই ফেদিকে নিয়ে সে এক সুখের প্রাসাদ গড়তে শুরু করেছিল। কি বোকা সুধাময়! যদি একা পেত ফেদিকে, তাহলেও না হয় সুধাময় তাকে বোঝাতে পারত সত্যি কোনো বদমতলব তার ছিল না। কিন্তু তা তো হবে না। সে আর একা কখনোই ফেদির দেখা পাবে না। প্রয়োজনেই বা কি? কে ফেদি? একটা অতি বাজে মেয়ে। সুধাময়কে নিয়ে অনায়াসে যেমন কাণ্ড সে করেছে, তেমন কাণ্ড সে আর কারো সঙ্গে করেনি তার ঠিক কি? সমর্থ বিধবা, তাই আবার এত রূপ। গ্রামে এই ধরনের লোকেরও অভাব নেই। তারা এতদিনে ওকে আস্ত রেখেছে। চিঠিখানা কুচি কুচি করে ছিঁড়ে ফেলল সুধাময়। পারলে হয়তো ফেদিকেও ছিঁড়ত। সর্বনাশ হয়েছে তার। ফেদির স্পর্শে সুধাময়ের দেহেই পাপ ঢুকে গেছে। কি করবে সে? কিসে সে পরিত্রাণ পাবে? যন্ত্রণায় ছটফট করতে লাগলো সুধাময়। সারা রাত ধরে সে এমন ছটফট করলো, ভোর হতে না হতেই ঠিক করলো আজই সে কলকাতায় ফিরে যাবে, আর এখানে থাকবে না, এক মুহূর্তও না। কিছুতেই থাকলো না সুধাময়। বলল, বিশেষ জরুরি কাজ, না গেলেই নয়। গোটা পরিবারকে হতভম্ব বানিয়ে, মার চোখে জল ঝরিয়ে বাড়ির গরুর গাড়ি করে সে 10টার মধ্যে রওনা দিল। এ গ্রামের বাতাসে বাতাসে অসভ্য উদ্দামতা, অবিশ্বাস আর প্রবঞ্চনা। এখানে থাকলে আত্মহত্যা ছাড়া তার পথ থাকবে না, আর না হয় সে পাগল হয়ে যাবে। বাইরে ফাঁকা রাস্তায় এসে কিছুটা হাঁপ ছাড়ল।
সামনে তার সোজা সড়ক, আকাশ অনেক উঁচুতে, পরিসর অনেক বিস্তৃত। দম ফেলবার অবকাশ পেল সুধাময়। বিকাল নাগাদ ঝিনেদা পৌঁছে যাবে, তারপর প্রথম রাত্রে চুয়াডাঙ্গা। কাল এমন সময় সে কলকাতার জীবনে প্রতিষ্ঠিত হয়ে যাবে। পৃষ্ঠা 114। কিন্তু ফেদির কথা আবারও মনে পড়ল কেন? না, তার কথা আর ভাববে না সে, কখনো না, কখনো না। বিকালে ফেদি মাকে সঙ্গে নিয়ে সুধাময়দের বাড়িতে এসে দেখে সকলেরই মুখ ভার ভার। সে আর থাকতে পারেনি। কাল বাবা মা হঠাৎ এসে পড়ায় তার মাথা প্রায় খারাপ হয়ে গিয়েছিল। সুধাময় এসে পড়লে কি মনে করবে তারা, যেন ধরা পড়ে যাবে ফেদি, সে ভাবনা এসে অস্থির হয়ে উঠেছিল। সারাদিন প্রার্থনা করেছিল সুধাময় যেন না আসে। বিকেল প্রায় বেরিয়ে গেলেও যখন সুধাময় এলো না, তখন সে একটু হাঁপ ছাড়ল। আর একটু পরেই উদ্ভ্রান্তের মতো সুধাময় এসে হাজির। ফেদির মাথায় আকাশ ভেঙে পড়ল। সুধাময়ের উপর বেজায় রেগে গেল। কি এই লোকটা আবার আজ এসেছে? ভয় ডর নেই? লালসা তো কম নয় ওর। ঘৃণা হয়েছিল নিজের উপর, ঘৃণা করেছিল সুধাময়কে, তাই জ্ঞান গম্যে হারিয়ে অমন কড়া একটা চিঠি দিয়েছিল। তারপর সারা রাত ধরে বড় কষ্ট পেয়েছে নিজের মনে। সত্যি সুধাদার কি দোষ? দোষী তো সে নিজেই। ভালো কথায় বুঝিয়ে দেওয়া উচিত ছিল তার। কাল অবশ্য সময় ছিল না, তাই সারা দুপুর ধরে ফেদি গুছিয়ে একখানা চিঠি লিখেছে। নিজের দোষ অকপটে স্বীকার করেছে। সুধাদা যেন তাকে ক্ষমা করেন, আর যেন দুজনের দেখা না হয়। ফেদির মাকে দেখে চোখ ছলছল করে উঠল বড় বউয়ের। খপ করে বসে পড়ল ফেদির মা। আসতে তার বড় কষ্ট হয়েছে। বললেন, কিলো বউ, কেমন আছিস? মুখখানা ভার ভার ঠেকছে কেন? বড় বউ বললেন, আসো দিদি, বসো। দুঃখের কথা আর কি কব। সুধা বাড়ি এলো 2 বছর পর, রাত্রিরও থাকলো না। আজ সকালে কলকাতায় চলে গেল। আজকাল কলকাতার বাবু হয়েছে, বাড়ির ভাত আর মুখই রোচে না। এত ব্যাঘাতা করলাম আর 2 দিন থাকার জন্যে। আমরা তার কিডা? দাসীবাদী বই তো নই। বড় বউ ঝরঝর করে কেঁদে ফেললেন। ফেদি চমকে উঠল। সুধাদা চলে গেছে? তবে কি তার কারণেই গেল? সেই চিঠিখানা পেয়ে ফেদির হৃৎপিণ্ডটা শক্ত মুঠি থেকে যেন চেপে ধরল। দম বন্ধ করে কে যেন মেরে ফেলবে তাকে। সুধাদা নেই, আর একবার তার দেখা পেল না। তার মনের কথাটা না শুনেই চলে গেল সুধাদা। ফেদির মা বললেন, সে কি, কাল যে দেখা হলো সুধার সঙ্গে, কতক্ষণ গল্প করলো বসে বসে, কই কিছু তো তখন কলো না। বড় বউ চোখ মুছতে ফোঁপাতে ফোঁপাতে বললেন, আমাদেরও কিছু কয়েছে নাকি কাল? সকালে ঘুমিয়েতে উঠেই কলো চললাম বললি তো আর অপেক্ষে নেই, সঙ্গে সঙ্গেই পিড়ায় যায়। কোনো মতে 2 ভাত রাঁধে মুখে তুলে দিলাম। এতদিন পরে আলো, একটু খাওয়াবো দাওয়াবো, তা কপাল। ফেদি আর সেখানে বসলো না, বসতে পারছিল না। চোখ জ্বালা করছে। বুকের খাঁজে লুকোনো চিঠিটা বুক যেন পুড়িয়ে দিচ্ছে। সে চট করে সুধাময়ের ঘরে চলে গেল। দরজাটা কোনো মতে ভেজিয়ে দিয়ে পরিত্যক্ত বিছানার উপর হয়ে শুয়ে ফুলে ফুলে কাঁদতে লাগলো। মনে মনে প্রাণপণে চিৎকার করতে লাগলো, যেন ফেদির মনের আওয়াজ সুধাময়ের কানে গিয়ে পৌঁছবে। ও আমি অন্যায় বলেছি সুধাদা, ও আমার মনের কথা নয়, ও কথা সত্যি নয়, সত্যি নয়। পৃষ্ঠা 115, 22 অধ্যায়। অবশেষে ভূষণ এলো, ঘোড়ায় নয়, চকচকে একখানা সাইকেল চড়ে। ওখানে ভূষণ সদ্য কিনেছে হারকিউলিস বাইক। উইটকপের ঘোড়া মুখ সিট আর ডানলোপের টায়ার টিউব। ভূষণের মতে বাইক সম্পর্কে শেষ কথা এই, বিএসএ কি র্যালি কি হাম্বার, ওগুলো ভালো, কিন্তু ওসব শৌখিন লোকেদের জন্য। তার মতো পাড়া গিয়ে ডাক্তারের উপযুক্ত সাইকেল এই হারকিউলিস। কাঁচা রাস্তা, মাঠের আল, বেশিরভাগ সময় এসব পথেই তো তার যাতায়াত। হারকিউলিসের শক্তি লাগে এ পথে সাইকেল ঠেলতে। বেশ মৌজেই চালিয়ে আসছিল সাইকেল। বুনোপাড়ার মুখে আসতেই শ্বশুরের সঙ্গে দেখা, একেবারে চোখাচোখি। ভূষণ তৎক্ষণাৎ লাফিয়ে নেমে পড়ল সাইকেল থেকে। শ্বশুর আর জামাই দুজনের মুখেই হাসি ফুটে উঠল। ভূষণ কিঞ্চিত মুশকিলে পড়ল। তার সামনে শ্বশুর, হাতে সাইকেল, প্রণাম করে কিভাবে? না, সাইকেলের সঙ্গে অটোমেটিক একটা স্ট্যান্ডও থাকা দরকার। চাবি টিপে দিলাম, অমনি দাঁড়িয়ে রইল সাইকেল।
ইচ্ছে মতো তখন প্রণাম করো, কি অসুবিধে হলে জিরিয়ে নাও একটু। কাছাকাছি একটা শক্ত গাছও নেই যে ভূষণ সাইকেলটাকে ঠ্যাস দিয়ে রাখবে। কি আর করে, রাস্তার উপরেই শুইয়ে দিল সাইকেলখানা। প্যাডেলে চাপ লাগায় পেছনের চাকাটা পনপন করে ঘুরতে লাগলো একটানা শব্দ তুলে। গোল বেলটা কিলিলিং কিলিলিং শব্দে বেজে উঠল। মেজকর্তার পায়ের ধুলো নিল ভূষণ। মেজকর্তা বললেন, খবর সব ভালো তো? বাড়ির সব ভালো আছেন বেয়ান ঠাকুরুন? ভূষণ বসংবদের মতো ঘাড় নেড়ে সব কথার জবাব দিয়ে গেল। প্যাডেলের কোনায় আর ফুট পিনে কাদা লেগে গিয়েছে। শ্বশুরের প্রতি যথেষ্ট ভক্তি থাকা সত্ত্বেও ভূষণের মনটা ওই কারণে খুঁতখুত করতে লাগলো। মেজকর্তা বেরোচ্ছিলেন বেলা 10টা 10:30, কিন্তু আজ আর বেরোনো হলো না। জামাইকে নিয়ে ফিরলেন। চাপার সঙ্গে গিরিবালার একটু খিটিমিটি বেঁধে গেল। ওটার কোনো জ্ঞানগম্যই হলো না আজ পর্যন্ত। বিরক্ত হলো গিরিবালা। সে তার তোরঙ্গ গোছাতে বসেছিল। দুদিন ধরে গিরিবালা তার ভালো ভালো জামা কাপড় তোরঙ্গ থেকে বের করে রোদে দিয়ে শুকিয়ে রেখেছে। তোলা আর হয়ে উঠছিল না। আজ জোর করেই বাক্সটা নিয়ে বসলো। ভালো ভালো শাড়ি জামা তার নিতান্ত মন্দ নেই, সব উপহার পাওয়া। এই দুখানা তার মার শাড়ি, একখানা মুর্শিদাবাদী, অন্যখানা বেনারসি। মা বোধহয় বিয়ের সময়ই পেয়েছিল, কিন্তু পরেনি। অন্তত গিরিবালা তার মাকে কখনো এসব পড়তে দেখেনি। পাট করে তোলা ছিল। বেনারসি খানার রং একটু জ্বলে গিয়েছে, মুর্শিদাবাদী খানা পোকায় কেটেছে। কলকাতার ভাসুরের দেওয়া জামদানি, যশোরের ভাসুরের দেওয়া কটকি, কাকিমার দেওয়া ভাগলপুরি, শাশুড়ির দেওয়া ফরাসডাঙ্গা সবই বাক্সেই পড়ে থাকে। কখনো পড়ে না গিরিবালা। এসব তার চক্ষের ধন। মাঝে মাঝে তাও হয়তো বছরে 2-3 বার বের করে নেড়ে চেড়ে দেখে, রোদে দেয়, আবার ঝেড়ে ঝুড়ে তুলে রাখে। বড় জোর নাকের ডগায় ধরে একটু একটু শোঁকে। কালো জিরের গন্ধের সঙ্গে শাড়ির গন্ধ মিশে যে এক অদ্ভুত গন্ধ বের হয়, তার ঘ্রাণ বড় ভালো লাগে গিরিবালার। বাক্স খোলার সময় সে কাউকে কাছে থাকতে দিতে চায় না। কারোর সামনে সে পারতপক্ষে বাক্স খুলতে চায়ও না। একবার শ্বশুর বাড়িতে বাক্স খুলেই তার শিক্ষা হয়ে গিয়েছে। এক ভাসুরঝি তার অমন ভালো টাঙ্গাইলখানা দেখতে নিয়ে আর ফেরত দেয়নি। পৃষ্ঠা 116। কিছু বলতে সে ভরসা পায়নি, তবে মর্মান্তিক কষ্ট পেয়েছিল। এসব জিনিস সে পরে না, পড়তে পায় না। কোথায় পড়বে? শোবার ঘর থেকে রান্নাঘরে তো আর পোশাকি কাপড় পরে যাওয়া যায় না। বিয়ের পর সে কোথাও তো যায়নি। এমনকি পাড়া বেড়াতে কবার গিয়েছে তাও এক আঙুল গুনে বলে দিতে পারে। বাপের বাড়ি এবার নিয়ে এই 3 বছরে 4 বার এলো। কাজেই ভালো ভালো জিনিস পড়ার সুযোগ কই তার? তা না পড়ুক সে, তার জিনিস তার কাছেই থাকুক, যেভাবে খুশি। অন্যেরা তাতে হাত দেবে কেন? তাই চাপার উপর চটে গিয়েছিল। চাপা অবশ্য শাড়ি টাড়িতে হাত দেয়নি, তার লোভ গিরিবালার গন্ধ দ্রব্যগুলোর দিকে। ওগুলো তো আরো দুষ্প্রাপ্য। সেই বিয়ের সময় এক সেট কে যেন উপহার দিয়েছিল। ফুলসজ্জার দিন ভাসুরঝিরা তাকে একটু একটু মাখিয়ে নিজেরা খাবলা খাবলা মেখেছিল। ওইসব গায়ে মেখে প্রথম দিকে একটু অস্বস্তি, একটু বাধ্য বাধ্য লাগলেও শেষ পর্যন্ত কিন্তু গিরিবালার কেমন একটা ঘোর লেগে গিয়েছিল। আরো কয়েকবার মাখবার স্বাদ ছিল, কিন্তু আর একদিনও সে সুযোগ গিরিবালা পায়নি। অনেকগুলো জিনিসও লোপাট হয়ে গেল। মুখে মাখা সেই হিমানি, তার কৌটোটা আর পাওয়া গেল না। সেই গন্ধ পাউডার, সেটাও গায়েব হয়ে গেল। তার উপহারের বাক্সটার প্রায় সব খোপগুলোই এখন খালি। এক কোণে 6 কোনা কাঁচের ছিপিওয়ালা একটা এসেন্টের শিশি পড়ে আছে তার খোপে। এক ফোঁটা এসেন্টও তার মধ্যে নেই। ভালো করে ছিপি না আটায় খানিকটা বাক্সে পড়েছে আর খানিকটা উবে গেছে, কিন্তু তার মিষ্টি গন্ধটা এখনো আছে। বাক্সের ডালাটা খুললে এখনো নাকে লাগে। আর সেই বাক্সের মধ্যে গিরিবালা একটা অগুরুর শিশি কোনো মতে ঢুকিয়ে রেখেছে। সেই শিশির প্রতি চাপার লোভ। বড্ড হ্যাংলা হচ্ছে মেয়েটা। সে এক মনে বাক্স গুছোচ্ছে, আর সেই ফাঁকে অগুরুর শিশিতে হাত বাড়িয়েছে চাপা। ভাগ্যে সে তাড়াতাড়ি ধরে ফেলেছিল, নইলে নির্ঘাত নিয়ে পালাতো। গিরিবালা ধমকে উঠল, এসব জিনিসই তোর কি দরকার? নোলা একেবারে শক করতেছে। আচমকা ধরা পড়ে চাপা প্রথমে থতমত খেয়ে গিয়েছিল, তারপর অনুনয় বিনয় আরম্ভ করলো, তারপর হাতে পায়ে পড়তে লাগলো। দেখলো দিদি এ ব্যাপারে বড় শেয়ানা।
তুই এমন চামার কেন রে? একটু দেখতে চাচ্ছিলাম আমি কি খায় ফেলাতাম। গিরিবালার মাথায় আগুন চড়ে গেল। যত বড় মুখ না তত বড় কথা। দায় পায়ে তোমার বড্ড বাড়বাড়িছে না? দাঁড়াও দেখাচ্ছি। চাপার চুল ধরে আচ্ছা করে নেড়ে দিল গিরিবালা। চাপা খড়খড় করে উঠল। তুই আমার গায়ে হাত তুললি? তোর ওই হাতে পোক না পড়ে তো কি বলেছি? কুড়ি কুষ্টি হবে তোর। হবে হবে হবে। এই 3 সত্যি করলাম। গিরিবালা বলল, দেখ চাপা, এবার সত্যি সত্যি মার খাবি কিন্তু। বড় মারে বলে দেব। চাপা বুড়ো আঙুল নাচিয়ে বলল, তুই করবি আমার কলা। গিরিবালা বিয়ে হয়ে যাবার পর যা করেনি তাই করলো। রাগ সামলাতে না পেরে ঠাস করে চাপার গালে এক চড় মেরে বসলো। আর 2 দিন পরে তো বিয়ে হবে। সভ্যতা শিখল না মেয়েটা। চড় খেয়ে চাপা অবাক হয়ে গেল। দিদি যে সত্যি সত্যি মারবে ও ভাবেনি। তৎক্ষণাৎ ঝরঝর করে কেঁদে ফেললো। সত্যি দিদি ওকে মারলো? মারতে পারলো? এই আড়ি আড়ি, জন্মের মতো আড়ি। জীবনেও সে আর কথা বলবে না দিদির সঙ্গে। বাইরে থেকে মেজকর্তা ডাকলেন, চাপা, মেজ কাকা এসেছেন। ঠিক হয়েছে, এইবার দেখাচ্ছি, দাঁড়াও। বড় হয়ে ভেবেছ কি না কি হয়েছ, এবার টের পাওয়াচ্ছি। ফোঁপাতে ফোঁপাতে চাপা বাইরে গেল। সঙ্গে সঙ্গে হাঁপাতে হাঁপাতে ছুটে এলো। দিদি রে, জামাই বাবু। পৃষ্ঠা 117। বলেই ছুট দিল ভিতরের দিকে। গিরিবালা চমকে উঠল। কে? ভূষণ। সে হকচকিয়ে গেল। কি করবে বুঝতে পারল না। ঢকাস করে বাক্সের ডালাটা বন্ধ করে দিল, যেন এইভাবে সে তার সমস্ত অস্থিরতাকে ঢেকে রাখবে। গিরিবালা তাড়াতাড়ি উঠে পড়ল। চাপা ততক্ষণে ভয়ানক চেঁচামেচি করতে লেগেছে। ও বড় মা, ও পিসিমা, ও কাকিমা, জামাইবাবু আয়েছেন। ভিতর বাড়ির সারা শব্দ মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। চটচট করে ঘোমটা উঠতে লাগলো সকলের মাথায়। নিঃশব্দে উল্লাসের ঢেউ ছড়িয়ে পড়তে লাগলো মনে মনে। জামাই, জামাই এসে গেছে। বাবা, কতদিন পরে এলো ভূষণ। পৃষ্ঠা 117। খবরটা ছড়িয়ে যেতে দেরি হয় না। এ পাড়া ও পাড়ায় পুরুষ মহল দুপুরের আগেই এসে গিয়েছে। বাড়িতে বিস্তর তামাক পুড়ছে, জটলা হয়েছে। সরকার মশাই, পুরুত মশাই, শ্যান কবিরাজ, বুদো ভুঁয়ে এসেছেন সবাই। ভূষণের কুশল, বাড়ির খবর আগ্রহ করে জিজ্ঞাসা করেছেন। ভূষণের কাজকর্মের খবর নিয়েছেন। ভূষণ কোট চাঁদপুরে আছে শুনে সেখানে এদের যেসব পরিচিত লোক আছে তাদের তত্ত্ব তল্লাশেরা নিয়েছেন। নানা রকম স্মৃতি কথা শুনিয়েছেন ভূষণকে। সমালোচনাও হয়েছে কোট চাঁদপুরের লোকেদের। ভূষণ মন দিয়ে সব শুনেছে। অতি বিনীতভাবে 2-1 কথার জবাবও দিয়েছে। সে দেখল এরা যে কোট চাঁদপুরের কথা বলছেন তার সঙ্গে আসল কোট চাঁদপুরের কোনো মিল নেই। অবশ্য ভূষণ সে কথা প্রকাশ করল না, বরং ওদের খুশি করার জন্য 2-1 বার ওদের কথাতেই সায় দিয়ে গেল। ভূষণ এসেছে বলেই তাকে নিয়েই যে এই সভা, সে যে এক বিশিষ্ট ব্যক্তি সে সম্পর্কে ভূষণ সচেতন হল। নড়ে চড়ে বসল। সময়োচিত গাম্ভীর্য আনবার জন্য ভূষণ নানাভাবে তার মনটাকে নাড়াচাড়া করতে লাগলো। তবুও মনে হতে লাগলো না, যথেষ্ট হলো না। তেমন ভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারছে না। মন তাকে ঠিক জায়গায় পৌঁছে দিচ্ছে না। হ্যাঁ, হয়েছে। ভূষণ জামাই জামাই ভাবটাকে এবার একটু পিছনে সরিয়ে দিয়ে তার ডাক্তার সত্তাটাকে সামনে এনে ফেলল। এরা যেন সব আপন আপন কেস বিবৃত করে যাচ্ছেন, আর সেই সিমটমগুলো মিলিয়ে যাচ্ছে। সরকার মশাই যেভাবে মাথা ঝাঁকাচ্ছেন তা দেখে ভূষণের পালসেটিলা 30 কথা মনে পড়ছে। বুদো ভুঁয়ের বকবকানিতে মনে হলো নাক্স ভূমিকার কথা। বুদো ভুঁয়ে ভৌমিক, ভৌমিকা, আরে এ তো দারুণ মিল। কখনো তো খেয়াল হয়নি। একটা গবেষণার গন্ধ পেয়ে গেল ভূষণ। অন্য লোকের কাছে এটা হাস্যকর মনে হতে পারে, কিন্তু ভূষণের কাছে এসব সূত্রের মূল্য অসাধারণ। এই সূত্র ধরে ভূষণ যদি চলতে থাকে গবেষণার জটিল পথে, কে জানে সে হোঁচট খেতে খেতে একদিন কোনো এক মহাসত্যে পৌঁছে যাবে কিনা। সেই সত্য প্রচার করবে ভূষণ এই পৃথিবীতে। লক্ষ কোটি মানুষ উপকৃত হবে। বুদো ভুঁয়ে ভৌমিক, ভৌমিকা, নাক্স ভূমিকা, মানুষ আর ওষুধ বা ওষুধ আর মানুষের সঙ্গে কেমন এক নির্ভেজাল সম্পর্কের সন্ধান পেয়ে গেল ভূষণ। একটা ইঙ্গিতকে যেন তাকে ধরিয়ে দিল। এই যে পৃথিবীর পরিবর্তন হয়েছে, বিবর্তন হয়েছে, শূন্য থেকে বিচিত্র সৃষ্টি, অচেতন থেকে চেতন, জড় থেকে জঙ্গম, কীট থেকে মানব, গুহা থেকে আধুনিকতম শহর, কে জানে। এই রহস্যের চাবি বুদো ভুঁয়ে
আর নাক্স ভূমিকার অবিচ্ছেদ্য সম্পর্কের মধ্যে লুকিয়ে আছে কিনা। যে বীজ নাক্স ভূমিকার জন্ম দিয়েছে সেই বীজই নানা বিবর্তনের মধ্য দিয়ে বুধভূয়ে রূপে হয়তো আত্মপ্রকাশ করেছে। একই পারিবারিক বন্ধনে ওরা পড়েছে বাঁধা। ভূষণ খুঁটিয়ে খুঁটিয়ে বুধভূয়েকে দেখতে লাগলো এ যেন এক নতুন বুধ, নাক্স ভূমিকার জ্ঞাতি, মাস্তুতো ভাই। বুধভূয়ে একগাল হেসে বলল, অমন ভুলুক দিলি হবে কি? এ বান্দা শুধু মুখী ফেলবে ভাবিছেন? খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করতে হবে ডাক্তার। পৃষ্ঠা 118। বড় কর্তা বললেন, আরে নিশ্চয় নিশ্চয়। বুধর আমাদের দৃষ্টিটা বড় সরেস। মহি, বুধর কথাটা তো রাখতে হয়, কি বলো? তাহলে পরশু দুপুরে একবার পদধূলি দেবেন আপনারা। হ্যাঁ, এই হলো পাকা ব্যবস্থা। সরকার মশাই বলে উঠলেন, এখন তাহলে উঠা যাক, বেলা যে গড় মারতে লাগিছে। সভা ভঙ্গ হলো, বাইরের ঝামেলা কমলো। রান্নাঘরে তখন দারুণ ব্যস্ততা। বড় বউ আর ফুলির মা বিরাট আয়োজন করে বসেছেন। শুভদারও ফুরসত নেই নিরামিষ ঘরে। কি খাওয়াবেন জামাইকে? মাছ মাংস খায় না, তবে বড় বউ ফাঁপড়ে পড়েছেন। একবার নিরামিষ ঘরে যাচ্ছেন, পরামর্শ করছেন শুভদার সঙ্গে, আবার এসে রাঁধতে বসছেন। সুধাময় চলে যাওয়ার মনে যে ব্যথা পেয়েছিলেন, ভূষণ এসে সেটা আপাতত ভুলিয়ে দিয়েছে। ছোট বউ আঁকড়ে ধরেছেন গিরিবালার ছেলেকে। একমাত্র তিনিই বিরক্ত হয়েছেন ভূষণ আশায়। এত কি তারা ভূষণের? এইটুকু কচি ছেলেকে নিয়ে যে যাবে? হ্যাঁ, নিয়ে যেতেই তো এসেছে। এই ছেলে এত দূর পথ যেতে পারে? ওর কি হাড় গোড় কিছু শক্ত হয়েছে নাকি? ডাক্তার হয়ে এই সামান্য জ্ঞানটুকু হয়নি ভূষণের? গাড়ির ঝাঁকুনিতেই তো হাত পা ভেঙে যেতে পারে। বালাই ষাট। ও সদাগর, তুমি এবার চলে যাবে? ছোট বউ বিছানায় শোয়া শিশুটির মুখের কাছে মুখ নামিয়ে আনলেন। তিনি ওর নাম রেখেছেন ধনপতি, ধনপতি সওদাগর। সুন্দর নাম, তা না, কলকাতার বাবু সুধাময়কে লক্ষ্য করে বললেন। এসে নাম রাখলেন শঙ্খ। কি ছিরির নাম! আহা! ধনপতি সওদাগর, ও ধনপতি সওদাগর, তোমার বুঝি কাজ মিটেছে? এই বন্দরের সব বেসাতি বুঝি তোমার সপ্তডিঙায় বুঝাই করে ফেলেছ? এবার দেশে ফিরবে কেমন? সব কি নিয়েছ? ছোট বউয়ের মুখের দিকে চেয়ে সে হাসছে, খুব হাসছে। মাঝে মাঝে খলখল খলবল করে উঠছে বিছানায়। খুব যে ফুর্তি দেখছি, অত হাসি কিসের? ধনপতি সওদাগর, সপ্তডিঙা মধুকর, তোমার মধুকরে আমাকে বুঝি নেবে না? নেবে না? আবার সে হাসছে, খুব হাসছে। চোখ মুখ বেয়ে তার নধর দেহটায় হাসি ছড়িয়ে পড়ছে। মহা উল্লাসে ছোট ছোট হাত দুটো, ছোট ছোট পা দুটো ছুটতে লেগেছে। বুঝেছি, আমাকে নেবে না। নেমক হারাম, বড্ড নেমক হারাম তুমি। ছোট বউয়ের বুকে হাহা করা এক বাতাস বয়ে গেল। ব্যথায় বেদনায় মুখে এক ছায়া পড়ল। চুপ করে বসে রইলেন এক দৃষ্টে শিশুটির দিকে চেয়ে। সে হাসতেই থাকলো। পাড়াপড়শি মেয়েদের ভিড় হলো বিকেলে। বাড়িটা ভরে গেল। পান সাজতে সাজতে ফুলির মার হাত ধরে এলো। চরম বিপদে পড়ল গিরিবালা। তার আর লুকোবার জায়গা রইল না। কি দেখছে রে ছেলের মুখ দেখে? ওলো জামাই দেখছে কি? চাপা কোনো রকমে ঘুমন্ত ছেলেটাকে হাঁপাতে হাঁপাতে এনে গোয়ালাদির কোলে তুলে দিল। শিশুটির একরাশ চুলের ঝুঁটিতে সুন্দর একটা সোনার টিকলি ঝুলছে, চাঁদ। সবাই হুমড়ি খেয়ে পড়ল এবং যথাসম্ভব সন্তর্পণে চাঁদখানা নেড়ে চেড়ে দেখতে লাগলো। বাহ, বেশ হয়েছে, বেশ হয়েছে। জামাইয়ের নজর আছে গো, আর বেশ ভারীও। চাপা গম্ভীরভাবে বলল, এক ভরি সোনা আছে যে। পৃষ্ঠা 119। গোয়ালদি বলল, থাম ছুরি, যেন হরলাল কামারের মা আলেন। সবাই খিলখিল করে হেসে উঠতেই চাপা বেজায় লজ্জা পেয়ে গেল, চটেও গেল। বলল, আহা, বুড়ির কথা ছিরি শোনো। গোয়াল দিদি থমক দিল। আমি হলাম বুড়ি আর তুমি খুব যুব না? ভাগ এখান থেকে। বড় বউ ধমক দিল, তোর এখানে কি, যা। গোয়াল দিদি এদিক ওদিক চেয়ে দেখে গিরিবালার ঘোমটা টেনে এক কোনায় জবু থবু হয়ে বসে আছে। ডাক দিল, ও মা, ও নাতনি, ওখানে শুভচুন্নি ঠাকুরনের মতো বসে আছিস কেন? আমি আরো ভাবতেছি নাচ জামাইয়ের সঙ্গে বসে গল্প করতেছে বুঝি। এদিকটায়। গোয়াল দিদিটা কি বলো দিনি, গলা তো ঝিনের দাম আগ্রহী পৌঁছচ্ছে। গিরিবালা যেন মাটিতে মিশে যাবে। ও ঘরে বসে রয়েছে না ভূষণ?
বলল, আয় আয়, ভাত আর আমার গেউরও ছিল এককালে, সোহাগের ভাত আমরাও খাইছি। নে, ছাওয়ালটারে কোলে নিয়ে একটু বস, দেখি তোরে, যাওয়ার বাসি তো বাজেই উঠিছে। গোয়ালদিদির বুক ঠেলে একটা দীর্ঘশ্বাস পড়ল। তার নাচ জামাই কল কি, সন্তুষ্ট হয়েছে তো? আরে মর ছুরি, সোজা হয়ে বস না, লজ্জায় একেবারে পাতাল প্রবেশ হচ্ছে। গিরিবালা কি কষ্টে যে সে বেলাটা কাটালো সেই জানে। সন্ধ্যের মুখে সব বিদায় নিল, খাওয়া দাওয়া সারতে রাতও কম হলো না। ছেলেটাকে খাইয়ে শুইয়ে রেখে এসেছে বিছানায়, রাত্রে আর উঠবে না। ভূষণ এতক্ষণ শুয়ে পড়েছে তার জায়গায়, গিরিবালা শুধু বাকি। 7 মাস পরে স্বামীর সঙ্গে শেষ হবে। সারাদিন নানা কাজে আড়াল করে রেখেছিল নিজেকে, দুরন্ত অভিমানকে যেন গুজে গুজে রেখেছিল। একবারও দেখা হয়নি ভূষণের সঙ্গে। না, এখনো সে দেখা করবে না। সুযোগ পেয়ে অভিমান গিরিবালার মনকে দখল করে বসলো। না, সে যাবে না, যাবে না, কিছুতেই ভূষণের ঘরে যাবে না। কেন যাবে? এতদিনের মধ্যে একবারও কি তার খোঁজ নিয়েছে ভূষণ? একদিনের তরেও কি এসে দেখে গেছে খোকন সোনাকে? দরজার বাইরে চুপ করে দাঁড়িয়ে রইল গিরিবালা। চোখ ফেটে জল আসতে লাগলো তার। একটা এলোমেলো বাতাস উঠেছে, ছেঁড়া ছেঁড়া জ্যোৎস্নার আলো নেমে এসেছে। গিরিবালা মনে মনে প্রতিজ্ঞা করলো বাইরে দাঁড়িয়ে সে রাতটা কাটিয়ে দেবে, ভিতরে যাবে না। তার প্রতিজ্ঞা শেষ হতে না হতেই ঘরের একেবারে ছানচেতে দুটো শেয়াল খ্যাক খ্যাক করে লুটোপুটি শুরু করে দিল। ভয় পেয়ে গিরিবালা তাড়াতাড়ি ঘরে ঢুকে গেল। তার প্রতিজ্ঞাটাও একটু বদলে নিল। সে তার খোকার পাশে শোবে, ভূষণের সঙ্গে একটিও কথা বলবে না। ভূষণ দেখল গিরিবালা হুড়মুড় করে ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিল। দরজায় ঠ্যাস দিয়ে একটুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর ওপাশ ঘুরে বিছানায় উঠে খোকার আড়ালে শুয়ে পড়ল। তার দিকে চাইল না, তার সঙ্গে কথাও বলল না। স্পষ্টতই বুঝতে পারল ভূষণ গিরিবালা রাগ করেছে। হয়তো এর আগে সে আসতে পারেনি, তাই রাগ হয়েছে। কিন্তু ভূষণ আসবে কি করে? সে যা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিল। মশার স্বভাব চরিত্র পর্যবেক্ষণ করছিল। একটা গবেষণা করার ইচ্ছে জেগেছিল। মশাই যে ম্যালেরিয়ার কারণ তা সবাই জানে। ম্যালেরিয়ার আক্রমণে দেশ গা উজাড় হয়ে যাচ্ছে। মশা না মারলে ম্যালেরিয়া যাবে না, সে বিষয়ে ভূষণ আর সকলের সঙ্গে একমত। তার অমতটা অন্যখানে। ভূষণ জানে, তার দৃঢ় বিশ্বাস, প্রাণী মাতৃরই এই সৃষ্টিতে এক একটি ভূমিকা আছে। পৃষ্ঠা 120। সম্ভবত মশারও আছে। সম্ভবত কেন, নিশ্চয়ই আছে। অবশ্য সেই ভূমিকাটি যে ঠিক কি ভূষণ তা জানে না। হঠাৎ একদিন সেটা সে আবিষ্কার করে ফেলল। কলেরার সিজনে দেশের লোক কলেরার ইঞ্জেকশন নিতে চায় না, জোর করে দিতে গেলেও পালায়, আর হাজারে হাজারে মরে। ভূষণের মনে হয়েছিল মশার মারফতে কলেরার ইঞ্জেকশন দেওয়াতে পারলে এই সমস্যার সমাধান করা যেমন যায়, মশারও তেমন একটা গতি হয়। এই বিষয়টা নিয়ে গত 6 মাস ধরে সে গবেষণা চালিয়েছে। মূল আবিষ্কার সম্পর্কে কাজ করতে হলে কি কি পদ্ধতি অনুসরণ করা দরকার এতদিনে মোটামুটি তার একটা খসড়া করে ফেলেছে। যথা: 1. মশাগুলোর রোগ বহন করার ক্ষমতা হরণ করা। 2. কলেরার প্রতিষেধক বহন যাতে করতে পারে তার ব্যবস্থা করা। এবং 3. একটা মশা কতটুকু ওষুধ বহন করতে পারে সেটা নিরূপণ করা। কাজটি নিতান্ত সহজ নয়, অথচ দারুণ একটা কাজ। বিশ্ব মানবের কল্যাণ এর মধ্যে নিহিত। এমন একটা কাজ ফেলে রেখে ভূষণ নিজের ছেলে বউয়ের তত্ত্ব নিতে আসবে, এমন সংকীর্ণ ও স্বার্থপর করে ঈশ্বর তাকে গড়েননি। কিন্তু এসব কথা গিরিবালাকে বোঝাতে যাওয়া খুব সমীচীন বোধ করল না ভূষণ, বিশেষ করে এখন যখন গিরিবালার ভাবগতিক বিশেষ সুবিধার ঠেকছে না। ভূষণ পাশ ফিরে চেয়ে দেখল খোলা জানলা বেয়ে তাদের বিছানায় জ্যোৎস্না নেমে এসেছে। ছেলের পাশে শোয়া গিরিবালাকে সেই জ্যোৎস্নার আলোয় অপূর্ব সুন্দর দেখাচ্ছে। ভূষণের বেশ ভালো লাগছে। গবেষণা নয়, সাধারণ 2-4টে কথা বলতে ইচ্ছে করছে। গিরিবালার পাশে যাবার ইচ্ছেটাও যে ধীরে ধীরে প্রবল হয়ে উঠছে। কিন্তু অবাধে আজ আর সেখানে যাবার উপায় নেই। মাঝখানে এক বাধা, অপরিচিত এক শিশু, তার ছেলে। ছেলের অস্তিত্ব সম্পর্কে এই প্রথম সচেতন হলো ভূষণ।
একটু যেন ক্ষুণ্ণ হলো। তার আর তার স্ত্রীর মাঝখানে অনধিকার প্রবেশ করেছে ছেলেটা। ছেলেটার বেআক্কেলে ব্যবহারে কিছুটা ক্ষুব্ধই হলো সে। গিরিবালা মটকা মেরে পড়ে রইল, অপেক্ষা করতে লাগলো ভূষণ কখন ডাকে। মুখে মুখে যতই রাগ দেখা গিরিবালা সত্যি কি তার উপর রাগ করে থাকতে পারে? গিরিবালা জানে এখনই যদি ফিস ফিস করে তাকে ডাকে ভূষণ, কি কিছু না বলে হাতখানা ধরে টানে, সব রাগ সব অভিমান নিমেষে দূর হয়ে যাবে তার। আজ কি হলো সকালে? চাঁপা যখন খবর দিল ভূষণ এসেছে, অভিমানে তার চোখে জল এসে পড়েছিল। এতদিন খোঁজ খবর নেয়নি বলে রাগও হয়েছিল ভূষণের উপর, কিন্তু একেবারে গোপনে তার মনটি লতানে ডগায় ঘাসের ফুল হয়ে সুখের বাতাসে মৃদু মৃদু দুলছিল। কি আশ্চর্য! একই বিছানায় আমি আর গিরিবালা, কিন্তু আগের সেই নৈকট্য আর নেই, ভূষণ ভাবছিল। কাছাকাছি শুয়ে আছি বটে, কিন্তু সান্নিধ্যে নেই। গিরিবালার গায়ে ভূষণের গা ঠেকছে না, তার চুলের মেঘে বন্দী হচ্ছে না ভূষণের মুখ, তার দেহের তটে আগের মতো আর আছড়ে পড়ছে না গিরিবালা ঢেউ হয়ে। এই অল্প সময়ের মধ্যে এত বড় পরিবর্তন হলো কিসের জন্যে? এই শিশুটির জন্যে। এতদিন গিরিবালা আর ভূষণের মধ্যে কেউ ছিল না, আজ থেকে সর্বদা এক তৃতীয় অস্তিত্ব থাকবে। ব্যাপারটা ভূষণের খুব মনোপুত হলো না। ছেলেটার দিকে আর চোখে একবার চাইল, কিরকম যেন নেংটি ইঁদুরের মতো। হাত পা অবয়ব, চোখ মুখ নাক কান সব ছোট্ট ছোট্ট। মানুষের যা যা থাকে সবই আছে ওর, তবুও কেমন বেঢপ বেমানান লাগে। কলকাতায় মেজদার টেবিলে ভূষণ শ্বেতপাথরের তৈরি তাজমহলের মডেল দেখেছে। এখন সে কথা মনে পড়ল, এও যেন সেই রকম একটা মডেল ভূষণ। হা হা, মনে মনে হাসল ভূষণ। শিশুর প্রতি প্রচ্ছন্ন বিতরাগ কমে এলো চট করে। সকৌতূহল দৃষ্টি মেলে ছেলেকে দেখতে লাগলো। পৃষ্ঠা 121। তবে কি ভূষণ রাগ করেছে গিরিবালার উপর? এমন তো হয় না কখনো। এতক্ষণ চুপ করে থাকবার পাত্র সে নয়, নিশ্চয় রাগ করেছে। ওই যে নড়ল ভূষণ। গিরিবালা উন্মুখ হয়ে রইল, একবার ডাকবে তাকে, কাছে টানবে, আদর করবে, কিন্তু কই? তবে কি ভূষণ রাগই করেছে? ছেলে দেখে কি খুশি হয়নি সে? গিরিবালার মুখ কালো হয়ে গেল। আজ বেটাকে মডেল বলে মনে হচ্ছে, ভূষণেরই সংক্ষিপ্ত সংস্করণ, কিন্তু দেখতে দেখতে কেমন বেড়ে যাবে। ধীরে ধীরে একদিন ভূষণের মতোই বড় হয়ে উঠবে। তখন ভূষণ আরো এগিয়ে যাবে অনেক অনেক দূর। ছেলে আর বাবাতে শুরু হবে দৌড়বাজি। একদিন খোকা হয়তো তার বাবার বয়সটা ধরে ফেলবে, কিন্তু বাবাকে ধরা তার অসাধ্য। আজ ভূষণের কাছে গিরিবালার প্রয়োজন ফুরিয়েছে, স্পষ্ট বুঝতে পেরেছে গিরিবালা। কোনো আকর্ষণ নেই তার। গিরিবালার চোখ ফেটে জল এসে গেল। বেশ তো, তাই যদি হয় সম্পর্ক তুলে দিক ভূষণ। সে আর যাবে না ভূষণের কাছে। কেন যাবে? কেন? কিভাবে শুয়ে আছে দেখো। গিরিবালা এমন ভাবে ছেলে শুইয়েছে, তাকে ডিঙিয়ে হাত না বাড়ালে গিরিবালা নাগাল পাবার জো নেই। ব্যাপার কি? গিরিবালা কি ছেলের আড়ালে লুকোতে চায়, নাকি ছেলেটাই দখলি সত্ত্ব নিয়ে নিয়েছে? আমার সত্ত্বই বা আমি ছাড়বো কেন? এই ভেবে গিরিবালার দিকে হাত বাড়াতেই হঠাৎ কেঁদে উঠল ছেলেটা। চমকে উঠল ভূষণ। চাপ পড়ল নাকি? অপ্রস্তুত হয়ে হাতটা টেনে নিল। কাঁদতেই লাগলো ছেলেটা। গিরিবালা সাড়া দেয় না যে, ঘুমিয়ে পড়েছে নাকি? তড়াক করে লাফিয়ে উঠল বিছানায়, ব্যস্ত হয়ে ঝাঁকাতে লাগলো গিরিবালাকে। এই দেখো না, এত কাঁদছে কেন? গিরিবালা টের পেল ভূষণের স্বরে উৎকণ্ঠা প্রকাশ পাচ্ছে। কেমন জব্দ। মনে মনে খুশি হয়ে উঠল। ছেলের কান্নায় এখন আর ভয় পায় না সে। এই ওঠো না, চাপ পড়লো নাকি? গিরিবালা এবার উঠল, কোলে নিয়ে বসলো ছেলেকে। কান্না থামল না। কি হলো ওর বলো তো? ভূষণের এই দুশ্চিন্তায় গিরিবালার রাগ অভিমান ভেসে গেল কোথায়? ছেলেকে উপেক্ষা করছে না ভূষণ, তার জন্য ভাবছে, উদ্বিগ্ন হয়ে উঠছে। যে সংশয়, যে ভয়, যে উৎকণ্ঠায় এতদিন একা একা পীড়িত হয়েছে সে, এখন ভূষণও তার ভাগ নিতে এগিয়ে এসেছে। অপূর্ব সুখে গিরিবালার অন্তর কানায় কানায় পূর্ণ হয়ে গেল। সে তাড়াতাড়ি বলে উঠল, না কিছু হয়নি, ছোট ছেলেরা অমন করেই থাকে। গিরিবালার বুড়োটে কথার ধরনে চিন্তা দূর হলো ভূষণের, সঙ্গে সঙ্গে হাসিও পেল।
ভয় পায় কি না, স্বপন টপন দেখে তো তাই ভয় পায়, ভয় পায়ে কাঁদে ওঠে। কোলে নিলি কি আস্তে আস্তে থাবাতি থাকলি আবার ঘুমোয়ে পড়ে। গিরিবালার কথার ধরন দেখে ভূষণের মনে হলো মেট্রন যেমন করে নতুন নার্সকে লেকচার দেয় তেমনি ভাবে গিরিবালাও যেন তাকে বাৎসল্য রস শেখাচ্ছে। ভূষণও উঠল, গিরিবালার কাছে ঘেঁষে বসল, তার পিঠের উপর আলতো করে মুখটা বার কয়েক ঘষল, খোপার নিচটায় গভীর ভাবে একটা চুমু খেলো। শিরশির করে উঠল গিরিবালার সর্বদেহ, আবেশে চোখ বুজে এলো, গ্রন্থিগুলো শিথিল হয়ে আসতে লাগলো। আধো আধো স্বরে গিরিবালা বলতে লাগলো, এই অমন করে না, অমন করে না, আমি তাহলে খুকারি ঘুম পাড়াতে পারবো না। ভূষণ কথা শুনল না, গিরিবালার পিঠে নিজের গালটা জোর করে চেপে ধরল, বসে রইল সেইভাবে। গিরিবালা সম্মোহিত হয়ে গেছে, আচ্ছন্ন হয়ে গেছে। বলতে চেষ্টা করলো, আমি আর পারতিচ্ছি নে, শরীর অবশ হয়ে আয়েছে, ছাড়ে দাও লক্ষ্মীটি, এবার শুয়ে পড়ো। ছেলেটা গিরিবালার কোল থেকে বিছানায় গড়িয়ে পড়ে কেঁদে ওঠার সঙ্গে সঙ্গে গিরিবালার আবেশের রেশটা কেটে গেল। পৃষ্ঠা 122। ধমক দিল গিরিবালা, হলো তো, এবার তুমি ছেলে সামলাও। সে তাড়াতাড়ি ছেলেকে কোলে নিয়ে আদর করতে লাগলো। দুষ্টু হাসি ঠোঁটে মেখে আর চোখে গিরিবালা একবার ভূষণের দিকে চাইল, দেখে ভূষণও বোকার মতো মিটিমিটি হাসছে। জ্যোৎস্নার আলোর জোর বেড়েছে, গড়িয়ে পড়েছে ভূষণের চুলে, ঠোঁটে, গালে। ওর বাকি শরীরটা অন্ধকারে ঢাকা, অদ্ভুত সুন্দর লাগছে ভূষণকে। কিন্তু ছেলের কান্না আর থামে না। ভূষণের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে মিনতি করলো গিরিবালা, ওদিক ফিরে সৌদিনী। তেমনি ফিসফিসিয়ে ভূষণ জিজ্ঞাসা করলো, কেন? গিরিবালা বলল, খুকা যে দুধ খাবে। থাক না, আমি দেখি। ঝলাত করে গিরিবালার বুকের রক্ত লাফিয়ে উঠল, মুখ চোখ গরম হলো। ভারী অসভ্য তো। দেখে ভূষণ হাসছে, তার দাঁতের পাটিতে জ্যোৎস্না ঠিকরে পড়ছে। না না, তুমি ওদিকে ফেরো, কাঁদতিচ্ছে না? ভূষণ ওর কানের কাছে মুখ এনে জড়িয়ে জড়িয়ে বলল, তাহলে তুমি খোকার বিছানাটা ওপাশে সরিয়ে দাও। গিরিবালার বুক ধুকপুক ধুকপুক করে উঠল, চনমন করে উঠল মন। ঘন ঘন মাথা নেড়ে বলতে লাগলো, না না না, তুমি কি আমার খোঁজ খবর নাও? ঝরঝর করে গিরিবালার চোখ দিয়ে জল ঝরতে লাগলো। খানিক পরে দেখা গেল খোকার বিছানা সরে গিয়েছে গিরিবালার উপাসে। সে ভূষণের আলিঙ্গনে বাধা পড়ে পরম তৃপ্তিতে ঘুমিয়ে পড়েছে। জ্যোৎস্নার ফিনিক মারা আলো দুজনের বুক পর্যন্ত এসে পড়ে লুটোপুটি খাচ্ছে। পৃষ্ঠা 122। ত্রয়োবিংশ অধ্যায়। ওইটুকু শিশু, সেও আজ অস্থির হয়ে উঠেছে, কাঁদতে কাঁদতে বেসামাল হয়ে পড়ছে, কোলে কোলে ফিরছে, তবুও তার কান্না থামে না। বড় বউ সুভদা, গোয়াল দিদি, এমনকি ছোট বউ ওকে ক্ষান্ত করতে পারছেন না। গিরিবালার চোখ দিয়ে অবিশ্রান্ত ধারায় জল ঝরছে। কয়েকবার চোখ মুছে সেও ছেলেকে কোলে নিল, কিন্তু সুবিধে করতে পারল না। তার সর্বাঙ্গে গহনা, মাথায় চাঁদ, হাতে বালা, গলায় হার, সর্বাঙ্গে মহাবিড়ম্বনা। এসব কারণেই বড় অস্বস্তি লাগছে তার, কিন্তু কেউ তা বুঝল না। কে বুঝবে? কেউই তো প্রকৃতিস্থ নেই। বড় কর্তার স্বভাব শান্ত মানুষ, কিন্তু তাকেও আজ বিচলিত দেখা যাচ্ছে। কেবল তামাক খাচ্ছেন আর মধ্যে মধ্যে উঠে রামকৃষ্ণর কাছে যাচ্ছেন। রামকৃষ্ণ বারবারের উঠোনে গরুর গাড়ির ছই আঁটছে। বড় কর্তা এক একবার তার কাছে যাচ্ছেন আর বলছেন, ও রামকৃষ্ণ, খুব কষে বাঁধতিছ তো, দেখো পথের মধ্যে আবার যেন খুলে টুলে না পড়ে। রামকৃষ্ণ বলছে, বড়বাবু ভাবেন কেন, খুব মজবুত করে বাঁধছি। এই কাজ কি নতুন করতেছি? বড় কর্তা বলছেন, হ্যাঁ, আর দেখ, খুব সাবধানে নিয়ে যাবা, কিন্তু বেশি ঝাঁকি টাকি না লাগে সেদিকে খুব লক্ষ্য রাখবা, বুঝলে? রামকৃষ্ণ একটু হেসে জবাব দিচ্ছে, আমার হাতে গাড়ি, কিচ্ছু চিন্তে করবেন না বড়বাবু, বড়দিদি অক্লেশে পৌঁছিয়ে দিয়ে আসবো। বড় কর্তা বলছেন, তা তো বটেই, তোমার জন্যই তো নিশ্চিন্ত আছি, আর কারোর জন্য তো ভাবতেছে নে, ওই কচি শিশুটা যাবে তো, তাই। পৃষ্ঠা 123। না না বড়বাবু, কোনো চিন্তে নেই, আমি মোষ দুটো নিয়ে যাব তো। মোষ নিবা নাকি? না না, ওদের মতিগতি বুঝা ভার, তুমি বরং বলদ দুটোই নিয়ে যাও, বুঝেছ? রামকৃষ্ণ বড়বাবুর মুখের দিকে খানিকক্ষণ ফ্যালফ্যাল করে চেয়ে রইল,
বড় কর্তা বললেন, বলদ দুটোই নাও বরং। রামকৃষ্ণ কথা বাড়ালো না, সায় দিয়ে গেল। কর্তার ইচ্ছে কর্ম, বলদ জুটলেই বর্দির বাড়ি পৌঁছতে রাত হয়ে যাবে। বলল, তাহলে তাই নেব, বলদই নেব। বড় কর্তা নিশ্চিন্ত মনে আবার গিয়ে তামাক খেতে লাগলেন। হঠাৎ কি মনে পড়ল, উঠে ঘরে গেলেন, পঞ্জিকাটা খুলে ফেললেন আবার। 10:55 গতে যাত্রা নাস্তি, অশ্লেষা। বড় চেন ঘড়িটার ঢাকনা খুলে সময় দেখলেন, এখন 8:15। সর্বনাশ, আর যে সময় নেই। খড়ম খটখট করতে করতে ভিতরে গেলেন। ও মাঝদি, যাত্রায় বসায় দাও, সময় যে আর নেই বললেই হয়। শুভদা গোটা 6 বিভিন্ন আকারের মাটির হাঁড়িতে নানা জিনিস ভরছিলেন। এটাই ক্ষীরের ছাঁচ, এটাই আমসত্ব, এটাই নোনা তেঁতুল, এটাই কুলের আচার, এটাই বড়ি। এখন আমচুরগুলো ভরতে পারলেই হয়। এমন সময় বড় কর্তার গলা শোনা গেল, ও মাঝদি, তাড়াতাড়ি করো। শুভদা বললেন, এই যে হয়ে আলো। ও বড় বউ, রান্না হয়েছে? বড় বউ সাড়া দিলেন, হয়ে আলো, আমি বুড়িরই চ্যানটা করাইয়ে দিই। বড় বউ গিরিবালার চুলের গোছায় তেল দিতে বসেছেন, সামনে চাপা বসে আছে। 3 জনের চোখ দিয়েই জল পড়ছে, ফোঁপানি শোনা যাচ্ছে। বড় বউ ফোঁপাতে ফোঁপাতে বলছেন, খুব সাবধানে ছেলেরে রাখবা মা, একটুও যেন অযত্ন না হয়, অনিয়ম না হয়। গরম ঠান্ডা বাঁচায়ে চলবা, যা তা খায় না। তোমার শরীর ভালো না থাকলে ওর শরীরও খারাপ হবে। যদি দেখো বেশি কান্তিছে, নাইতির ছ্যাঁকা দিবা। সর্দি কাশি হলে মাসকলাইয়ের তেল গরম করে হাত পার তালো আর কণ্ঠায় মালিশ করে দিবা। ভালো করে তেল মাখায় রোজ ছ্যান করাবা, বুঝেছ? গিরিবালা ফোঁত ফোঁত ফোঁপাচ্ছিল আর ঘাড় নেড়ে নেড়ে বড় মার কথায় সায় দিচ্ছিল। অবিশ্রান্ত কাঁদতে কাঁদতে তার চোখ রাঙা হয়েছে আর জল মুছতে মুছতে নাকের ডগা, মুখ লাল হয়ে উঠেছে। কিছুতেই কান্না থামাতে পারছে না গিরিবালা। কেবলই বুকের ভেতর হু হু করা এক ঘূর্ণি উঠছে আর চোখ দিয়ে অবিরল ধারা ঝরছে, দুরন্ত এক ধারা। ছোট বউ অবশেষে অতি কষ্টে শান্ত করেছেন তাকে। তার কোলে ঘুমিয়ে পড়েছে সওদাগর। কাল আর এই কোল ভরবে না। যে সূর্যে এত আলো, এত হাসি আছে, কাল আর সে সূর্য উঠবে না। যে বাতাস বইবে কাল, তাতে এত শান্তি লাগবে না। আজ একটু পরেই যেন জীবনের সব উজ্জ্বলতা নিভে যাবে, সব স্বাদ স্তিমিত হয়ে পড়বে, কোনো কাজই থাকবে না আর হাতে। ঘুমন্ত শিশুর মুখের দিকে নিষ্পলক চেয়ে আছেন ছোট বউ। ওই অমেয় মুখে কত সুধা। একটা চুমু খেলেন। ওই ছোট ছোট হাতে কত আকর্ষণ। আরেকটা চুমু খেলেন ছোট বউ। তারপর আরেকটা, আরেকটা, আরেকটা। আমায় ছেড়ে থাকতে পারবে তুমি? একবারও মনে পড়বে না? একবারও না, কখনো না? আমি না থাকলে তোমার অসুবিধা হবে না? তোমার মা তো আছে, অনেক বন্দর আছে তোমার। এক বন্দর থেকে আরেক বন্দরে পাড়ি মারবে সপ্তডিঙায় জয়ের নিশান তুলে। পৃষ্ঠা 124। ডিঙা ভিড়াবে আরেক আশ্রয়ে। কিন্তু আমি কি নিয়ে থাকবো? আমার আর কে আছে? কেউ না, কেউ না, কেউ না। হু হু করে উঠল ছোট বউয়ের অন্তরখানা, যেন সে শূন্য বন্দরের কূলে সাগরের আকুতি আছড়ে আছড়ে পড়তে লাগলো। মেজকর্তা গেলেন কোথায়? সেই যে বেরিয়েছেন সকালে, এখনো পাত্তা নেই। এদিকে যা যাত্রা বয়ে যায় আর অপেক্ষা করা যায় না। ভূষণ আর গিরিবালাকে পাশাপাশি যাত্রা ঘাটের সামনে বসিয়ে দেওয়া হলো। গিরিবালার ফোঁপানি ভীষণ বেড়ে গেল। বড় বউ শুভদা, গোয়াল দিদি আঁচলে চোখ মুছে বারবার করে তাকে সাবধান করতে লাগলেন। ওরে, ও মনি, চুবো, যাওয়ার সময় কাঁদে না, কান্তি নেই। ওরে ও পাগল, ওতে অমঙ্গল হয়। একে একে সবাইকে প্রণাম করে উঠে পড়ল ভূষণ। সেই অবস্থা দেখে যেন চোর বনে গেছে। তার বউকেই তো নিয়ে যাচ্ছে, কিন্তু এবারের অবস্থা দেখে মনে হলো তার আদালতের পরোয়ানা নিয়ে যেন অনাথার সম্পত্তি ক্রোক করতেই সে এসেছে। মনে মনে অপ্রস্তুত হলো ভূষণ। এবারই ছাড়তে পারলে এখন বাঁচে। গিরিবালাও সবাইকে প্রণাম করে উঠে দাঁড়ালো। গুরুজনরা বাঁ হাতের করে আঙুল কামড়ে কামড়ে সেটা প্রায় ফুলিয়ে দিল। এমন সময় মেজকর্তা বড় একটা রুই মাছ নিয়ে হন্তদন্ত হয়ে হাজির হলেন এসে। কোনোখানে মাছ নেই। সেই 18 খাদার বিল থেকে ধরে আনতে হলো। কিন্তু এ কি? সবাই বিস্মিত হয়ে মেজকর্তার মুখের দিকে তাকিয়ে রইল। তার দাড়ি কোথায় গেল? পরিষ্কার চাছা ছোলা গাল,
তার চেহারাই বদলে গেছে। মুহূর্তে বাড়ি শুদ্ধ সবার ফোপানি অবধি বন্ধ হয়ে গেল। ম্লান হেসে অপ্রস্তুত মেজকর্তা কৈফিয়ত দিচ্ছেন, বড্ড জঞ্জাল হয়েছিল, কেটেই ফেললাম। বাড়ির সকলে গাড়ির সঙ্গে হাঁটতে হাঁটতে গোয়াল বাড়ি পর্যন্ত এলেন। গিরিবালা মিনতি করলো, ও বড় মা, ও পিসিমা, আমারে খুব তাড়াতাড়ি আবার আনো, লোক পাঠায়, ও বড় মা, মাথার দিব্যি। আনবো মনি, আনবো বই কি, উতলা হয় না। ও এ মুখ কি বেশি দিন না দেখে থাকা যায়? সাবধানে থাকবা, ছাওয়ালটি খুব যত্নে রাখবা। এর বেশি আর কথা বের হয় না, গলায় সব কথা আটকে যায়। গোয়াল বাড়ির কাছে এসে সবাই দাঁড়িয়ে পড়লেন। গাড়ির সঙ্গে সঙ্গে এগিয়ে চললেন মেজকর্তা, নাতি তার বুকে। আজ আসতে বিশেষ আপত্তি করেনি, এই প্রথম তার কাছে ধরা দিল। আহ, কি গভীর আনন্দ, কি শান্তি! নাতিকে বুকে ধরে গাড়ির সঙ্গে অনেক দূর এলেন মেজকর্তা। গিরিবালা বারবার বলল, বাবা আর না, আর আসবেন না। কি ভাবে গিরিবালা? একে কোলে করে যে পৃথিবীর শেষ সীমান্ত পর্যন্ত এমন ভাবে হাঁটা যায়, কোনো ক্লান্তি আসে না, অন্তত মেজকর্তার তাই তো মনে হচ্ছে। তবু তাকে থামতেই হলো। জোড়া ফুলের কাছে এসে মেয়ের কোলে তুলে দিলেন নাতিকে। তিনি সেখানেই দাঁড়িয়ে রইলেন যতক্ষণ ওদের দেখা যায়। ওই যে জামাইয়ের সাইকেল চিকচিক করতে করতে মিলিয়ে গেল, পথের বাঁকে আড়াল হয়ে গেল গরুর গাড়িটা। আর কি, আর কেন? এবার ফিরুন মেজকর্তা। রোদের মধ্যেই প্রায় মাথায় উঠেছে। চারিদিক চেয়ে দেখলেন, কোথাও একটা লোক নেই। খাঁ খাঁ করছে নিঃসীম এক শূন্যতা। অভ্যাস বশে দাড়িতে হাত দিলেন, হাত গিয়ে থুতনিতে ঠেকল। সর্বস্ব লুট করে নিয়ে গেছে তার ওই খুদে ডাকাতটা, সব খালি করে দিয়ে গেছে, মুখটাও বুকটাও।